নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা বড় গল্প বধূবরণ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প বধূবরণ। নারীর সঙ্গে এমনি করেই জীবনে তার প্রথম পরিচয়। বাসন্তী চিঠি লেখাতে আসে, বলে, লেখ প্রাণেশ্বর। প্রাণেশ্বরের অর্থ বোঝার মতো বয়স তখন ননী মাধবের হয়েছে। মুখ কান তার লাল হয়ে ওঠে। সলজ্জ একটুখানি হেসে ঘাড় নেড়ে বলে, না। কিন্তু না বললেই চলে না। বাসন্তীর শহরের স্বামী সেদিন তাকে গেঁয়ো ভূত বলে উপহাস করে গেছে, সুতরাং তাকে লিখতেই হবে। বাসন্তী তার হাতখানা চেপে ধরে বলে, না ভাই, লক্ষ্মী মানিক আমার। তা হাত ধরার দোষ নেই। এই সেদিন পর্যন্ত দুজনে একসঙ্গে খেলা করেছে। দুর্ভাগ্য ননী মাধবের। 15 বছরেই বাসন্তীকে দেখায় যেন এক মস্ত ডাগর মেয়ে। আর 14 বছরের ননী মাধব সেই যে ছোট কে সেই ছোট। উপরোধে নাকি কে ঢেকে গিলেছিল, এ তো সামান্য কথা। ননী মাধবকে লিখতে হয়, কিন্তু তারপর অনর্গল যেসব কথা বাসন্তীর মুখ দিয়ে বের হতে থাকে চিঠিতে তা লিখবার মতো নয়। তবু ননীমাধব যা হোক করে লিখে চলে। বাসন্তী বলে, পড় দেখি, শুনি। ননীমাধব উঠে দাঁড়ায়, বলে, পারবো না। বাসন্তী লেখাপড়া জানে না, কিন্তু জাদুবিদ্যা জানে হয়তো। সে এক অদ্ভুত গ্রীবাভঙ্গি করে আয়ত ঢলঢলে চোখ দুটো তুলে ননী মাধবের দিকে ফিরে চাইতেই তাকে বসতে হয়। যা না লিখেছে তাও পড়ে শোনায়। বাসন্তী খুশি হয়ে বলে, আর দুটি কথা। ননী মাধব আবার বেঁকে বসে, কিন্তু এবার আর চোখের চাউনি দিয়ে নয়, গ্রীবাভঙ্গি করে নয়। বাসন্তী হাতে ধরে টেনে তাকে কাছে বসায়। বসিয়ে কি যে করে কে জানে। ননীমাধব তক্ষুনি গলে জল হয়ে গিয়ে আবার লিখতে শুরু করে। নিচের উঠোন থেকে মামিমা ডাকেন, ননী। ভয়ে একেবারে জড়সড় হয়ে জিভ কেটে ননী তার হাতের কলম দোয়াতের ভেতর ছেড়ে দেয়। বেলা তখন পড়ে এসেছে। মাটির ঘরের দোতলার ছোট্ট জানালাটির পাশে তারা বসেছিল। জানালার পথে উঁকি মেরে বাসন্তী বলল, হয়ে গেল মাসিমা। ওকে দিয়ে একখানা চিঠি লিখিয়ে নিচ্ছিলাম মাসিমা, হয়ে গেছে। বলেই সে ননী মাধবের মুখের দিকে তাকিয়ে পিঠে হাত দিয়ে বলল, দে ভাই, দে, তাড়াতাড়ি ওইটুকু শেষ করে দে। কিন্তু ননী মাধব তখন মামিমার ভয়ে কাঠ হয়ে গেছে। সে আর কিছুতেই কলম হাতে নিল না, বলল, কাল হবে। বলেই সে তাড়াতাড়ি উঠে একরকম ছুটেই নিচে চলে গেল। সুনয়না তখন গোয়ালে বাছুর বেঁধে উঠোনে এসে দাঁড়িয়েছে। ননীমাধবকে দেখবা মাত্র দাঁত কিশমিশ করে উঠলেন। মরণ! বাপ পাঠিয়েছেন পড়তে, পড়া না তোর পিণ্ডি হবে।
বাসন্তী চলে গেলে তিনি আবার শুরু করলেন, ওই সব ঢিঙ্গি ঢিঙ্গি মেয়ে, লজ্জাও তো লাগে না মা? কেন, দিনের মাথায় ওদের তো চিঠি লিখতে পারিস 50 গন্ডা, আর আমি যা বলেছি লিখেছিস তোর বাপকে? ননীমাধব ঘাড় নাড়ল, বলল, কাল লিখব। এখনো কাল? বলেছি কতদিন তার ঠিক নেই। লিখিস, 5 টাকায় আর চলবে না বাপু, আমি হিসেব করে দেখেছি। কাপড় 1 জোড়া কিনে দিয়েছি, তার দাম যেন পাঠিয়ে দেয়, আমি দেব কোত্থেকে? এমন সময়ে পাড়ার একজন মেয়ে এসে উঠোনে দাঁড়ালো। কি গো, কি হচ্ছে? ভাগ্নের সঙ্গে কথা হচ্ছে বুঝি? হ্যাঁ মা, এসো। কই, তুমি বলো দেখি চন্দর মা, এই ছেলের দুবেলা খাওয়া আছে, জল খাওয়া আছে, স্কুলের মাইনে আছে, তার উপর ছেলে মানুষ করা বলে কথা, হেন তেন 7-17 তো আছেই। তা বাপ ওর মাসে 5টি করে টাকা পাঠিয়ে দিয়েই খালাস। তাই বলছিলাম, লেখ তোর বাপ মিনসেকে। মিনসের তো অভাব নেই গা, কি পিস মিনসে, দিতে চায় না, বুঝলে? বসো চন্দরমা, বসো। বাপ মিনসে এই গ্রামেরই জামাই, চন্দরমা তাকে চিনত। শশধরের অভাব কি মা? বলে সে বসল, বলল, বুড়ো বয়সে মিনসে আবার বিয়ে করতে কেন গেল গা? এমন সুন্দর ছেলে, বিয়ে দিলেই 2 দিন পরে ঘর সংসার সবই হতো। সুন্দর ছেলে তখন সরে পড়েছে, কিন্তু ননীমাধব ঘাড় নাড়লে কি হবে, মেয়েরা ছাড়ে না। চিঠি আসলে তা পড়াতেও হয়, আবার জবাব না লিখলেও চলে না। একা বাসন্তী ছিল, এখন আবার আরো 5 জন এসে জুটেছে। দুলি আসে, চঞ্চলা আসে, সখী আসে, মালতী আসে। মামিমার ভয়ে বেচারা ননীমাধব সব সময় সশঙ্কিত হয়ে থাকে। সুনয়নার বাড়ি সুবিধে হয় না। চঞ্চলা বলে, চ ভাই, আমাদের বাড়ি চ। বাড়ি তাদের একেবারে ফাঁকা। রান্নাঘরের দোতলাটায় কেউ বাস করে না। আধখানা জুড়ে শুকনো বালি বিছিয়ে সারা বছরের আলু রাখা হয়েছে, বাকি আধখানা হাঁড়িতে কলসিতে বোঝাই। তারই এক পাশে কোনো মতে একটুখানি জায়গা করে নিয়ে চঞ্চলার চিঠি লেখা চলে। চঞ্চলার চিঠি লেখা না ছাই, চিঠি লেখাতে সে জানে না। ননীমাধবের কাছে গিয়ে বসে, বসে বলে, দে না ভাই একটা জবাব লিখে। ও কি লিখেছে দেখলি তো? ননীমাধব বিপদে পড়ে, বলে, বাহ, আমি কি লিখব, তোর চিঠি, তুই বল, আমি লিখি। চঞ্চলা বলার চেষ্টা করে, একটুখানি সরে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে ভাবে, তারপর খিলখিল করে হেসে ওঠে, না, আমি পারবো না বলতে। ননীমাধব তখন নিজেই লিখতে শুরু করে। লেখে, শ্রী চরণ কমলেশু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। লিখে পড়ে শোনায়। ননীও হাসে, চঞ্চলাও হাসে। হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ে। চঞ্চলা বলে, ব্যাস, এইবার ঠিকানা লিখে ফেলে দাওগে যাও। এমন সময়ে সিঁড়ির দরজায় শব্দ হয়। হঠাৎ হাসি থামিয়ে চঞ্চলা বলে, কে? ননীমাধব ভয়ে জড়সড় হয়ে জিভ কেটে সরে বসে। চুপি চুপি বলে, কে ভাই, মামি নয় তো? না। বলে চঞ্চলা উঠে গিয়ে খিল খুলে দেখে মালতী। ওমা তুই?
হাসতে হাসতে দুম দুম করে সিঁড়ি বেয়ে দুজনেই ওপরে উঠে আসে। মালতীরও চিঠি লেখানোর কথা ছিল। চঞ্চলা বলে, তুই ভাই আগে লেখা। ঠোঁট উল্টে মালতী বলে, না ভাই, আমার অত শখ নাই। তার চেয়ে আয় বরং আমরা বউ বউ খেলি। বউ বউ খেলা তারা ছোটবেলায় খেলেছে। খেলাটা ভারী মজার খেলা। চঞ্চলা প্রথমে রাজি হয় না, কিন্তু মালতী ছাড়ল না। বলল, না ভাই, খেলতেই হবে। ননী মাধব দেখল চিঠি লেখার চেয়ে বউ বউ খেলা ঢের ভালো। দুজন মেয়ে, একজন বউ, একজন ননদ। ননী মাধব হলো বর, কিন্তু কে ননদ আর কে বউ এই নিয়ে বচসা বাঁধল। শেষে মালতীরই জিত হলো। তার বউ হওয়ার বড় স্বাদ। নিচের সিঁড়িটা হলো তাদের বাড়ি, আর ওপরের ঘরখানা হলো কলকাতা শহর। ননীমাধব কলকাতায় চাকরি করে। হঠাৎ একদিন উপরের কলকাতা থেকে চাকরি করে হাসি মুখে ননীমাধব তার নিচের সিঁড়ির ঘরে এসে পৌঁছলো। কিন্তু এসেই দেখে মহামারী কাণ্ড। ননদ ভাজে ঝগড়া করে দুজনে দুই সিঁড়ির ধাপে গম্ভীরভাবে বসে আছে। দুদিন ধরে তাদের রান্না নেই, খাওয়া নেই, আর কথা বলা তো একেবারেই বন্ধ হয়েছে। বউ কেঁদে কেটে ঝগড়ার বিবরণ তাকে যা জানালো, শুনে মনে হলো বোনের দোষ। আবার বউয়ের কাছ থেকে উঠে বোনের কাছে গিয়ে বসতেই বোন যা বলল তাতে মনে হলো বউয়ের দোষ। কি করবে বেচারা তো তখন ভেবেই অস্থির। চুপি চুপি বউয়ের কাছে পরামর্শ চাইতেই অভিমান করে মুখ ফিরিয়ে বউ বলল, যাও। অনেক সাধ্য সাধনা করে বউয়ের মান যখন ভাঙল, বউ তখন ধরে বসেছে সে আর এমন মুখরা ননদের কাছে বাস করবে না। করতে হলে কোনদিন বিষ খেয়ে মরবে। সুতরাং তাকে কলকাতায় নিয়ে যাওয়া হোক। ননীমাধব বোনকে অনেক করে বোঝাতে লাগলো। মালতী চোখ টিপতেই বুঝতে তার দেরি হলো না। ননীমাধব তৎক্ষণাৎ তার কোচর থেকে 15টি আলুর টাকা গুনে শুনে চঞ্চলার আঁচলে ফেলে দিয়ে বউকে নিয়ে কলকাতা রওনা হলো। কলকাতা থেকে তারা আর ফেরে না। বোনের রাগ তখন পড়ে গেছে। ক্রমাগত চেঁচিয়ে চেঁচিয়ে চিঠি পাঠাতে থাকে। বাবারে বাবা, টাকা ফুরিয়ে গেল, এবার আমি খাই কি? টাকা না পাঠালে এবার আমি পরের বাড়ি ভাত রাঁধবো গিয়ে। আমায় এখানে একা ফেলে রেখে কেমন নিশ্চিন্তি আছে দেখো তো। কিন্তু অন্ধকার সিঁড়ির নিচে মশা ভনভন করছিল। অনেকক্ষণ বসে বসে চঞ্চলা সত্যি একটুখানি চঞ্চল হয়ে উঠল। বলল, না ভাই, এসো এবার। দুজনেই নেমে এলো। চঞ্চলা বলল, এবার ভাই আমি বউ হব। মালতী বলল, না ভাই, অনেকক্ষণ এসেছি, যাই এবার, মা বকবে। চঞ্চলা বলল, তবে আবার কাল খেলবো, তুই আসবি তো ভাই? ননীমাধব ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। ননীমাধবের বাবার কাছ থেকে চিঠির জবাব এসেছে। শশধর লিখেছেন 5 টাকার বেশি তিনি পাঠাতে পারবেন না। একটি ছেলের জন্য মাসিক 5 টাকাই যথেষ্ট। চিঠির খবর ননীমাধব দিন 5-6 চেপে রেখেছিল। মামিমা ক্রমাগত জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, চিঠি তুই লিখেছিলি তো, না মিথ্যে কথা বলছিস? ননীমাধব বলে, লিখেছি। কিন্তু চিঠির জবাব যখন কিছুতেই আসে না, তখন সুনয়না তাকে এবং তার বাবাকে উদ্দেশ্য করে এমন সব কটু কথা বলতে আরম্ভ করলেন যা শুনলে মানুষের রাগ হওয়ারই কথা। ননীমাধব তখন আর খবরটা চেপে রাখা উচিত বলে মনে করল না। বইয়ের দপ্তর খুলে তার একটা পড়ার বইয়ের ভেতর থেকে সযত্নে রাখা তার বাবার চিঠিখানি এনে মামিমার পায়ের কাছে ফেলে দিয়ে
ম্লান মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সুনয়না ভেবেছিলেন ঠাকুর জামাইয়ের অগাধ সম্পত্তি, তাও আবার একটিমাত্র ছেলে। 10টা করে টাকা সে তো নিশ্চয়ই পাঠাবে, এমনকি বেশি পাঠাতেও পারে। চিঠি এতদিন তার না লেখানোই অনুচিত হয়েছে। বললেন, পড় বাবা, পড়ে শোনা, আমি তো আর পড়তে জানি নে। ননীমাধব ধীরে ধীরে চিঠিখানি পড়ে শোনাল। সুনয়নার মুখ চোখ তখন লাল হয়ে উঠেছে। গম্ভীরভাবে বললেন, হুম, বলেই গুম হয়ে বসে রইলেন। পরদিন থেকে ননীমাধবের আর স্বস্তি রইল না। উঠতে বসতে যখন তখন মামিমা তাকে যা তা বলতে আরম্ভ করলেন। সব দোষ যেন তারই। বেচারা চোরের মতো ঘরে এসে ঢোকে, আবার চোরের মতো বেরিয়ে যায়। কি যে করবে কিছুই ভেবে পায় না। একবার ভাবে তার বাবাকে একখানা চিঠি লিখবে, আবার ভাবে কাজ নেই, এমনি করে যতদিন চলে চলুক। বাবাকে জীবনে সে তার খুব কমই দেখেছে। লিখতে ভয়ও করে, আবার লজ্জা হয়। ভাবে এই নিয়ে মালতীর সঙ্গে একবার পরামর্শ করবে। মামিমা তার চোখের সামনে খাবার থালা ধরিয়ে দিয়ে প্রত্যেকটি জিনিসের দাম করে করে দেখিয়ে দেন যে প্রতিদিন দুবেলায় অন্ততপক্ষে 8 আনা মূল্যের খাওয়ারের যে বস্তু গলাধ্যকরণ করতে পারে তার মাসিক ব্যয় 15 টাকার বদলে তিনি যদি 5 টাকা করে নেন, তাহলে 10টা করে টাকা তাকে লোকসান দিতে হয়, এবং প্রতি মাসে এতগুলো টাকা লোকসান বইবার মতো সামর্থ্য তার নেই। বলেন, জানি জানি, টিসটিকিপ্পিন সে মিনসেকে আমি চিনি না। তার চেয়ে কাজে নেই বাপু, নিজের ছেলে নিজের কাছে নিয়ে গিয়ে রাখুক, ভালো মন্দ খাওয়াক পরাক, যা খুশি তাই করুক, তাতে আমার কি? আমি একে গরিব মানুষ, নিজেই খাবো কি তার ঠিক নেই। আমি কোথায় পাবো বলো? ননীমাধব একটি কথারও জবাব দেয় না। সুনয়না বলেন, পরে চিঠি লিখতে খুব বাহাদুর। চিঠি তুই কি ভালো করে লিখেছিলি? গুছিয়ে লিখতেই যে পারিসনি। ননীমাধব তবু চুপ করে থাকে। চুপ করে রইলি যে? হা মর, তার বেলা মুখে রা নেই। 5, 5, 10 টাকা আমার 2 মাসের বাকি পড়ে রয়েছে এখনো। কালই চিঠি লিখে দিস, টাকা যেন আমায় লোক দিয়ে পাঠিয়ে দেয়, আর অমনি নিয়ে যায় যেন তোকে। ননীমাধব বলে, দেব। সুনয়না বলেন, দেব নয়, দিস। বলে একটুখানি থামেন, থেমে আবার শুরু করেন, দেবে এমনি করে আমার মতো পঞ্চপ্রচার সাজিয়ে দুবেলা? খাবি আর কি? সৎ মায়ের ঝাঁটা খাবি, লাথি খাবি। সৎমা মাগি দজ্জাল বাটপারের এক শেষ, জানি আমি। শুনেছি রে, সব শুনেছি, শুনতে কিছু বাকি থাকে না। ননীমাধব চিঠি লিখল, কিন্তু তার জবাবের অপেক্ষা আর করতে হলো না। বাসন্তী আজ কদিন থেকেই ননীমাধবকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ননীমাধবকে খুঁজে পাওয়া আজকাল নাকি দুঃসাধ্য। তার মামিমা অন্তত তাই বলেন। তবে তাকে খুঁজে বেড়াবার কারণ যা, তা সকলের কাছে বলার নয়। বাসন্তী এই নিয়ে আর বেশি হইচই করতে পারে না। বিকেলে গা ধোয়ার জন্য কলসি নিয়ে দল বেঁধে মেয়েরা পুকুরে যায়। অন্যদিন চঞ্চলাই বাসন্তীকে ডাকতে আসে। সেদিন সে আসলো না দেখে বাসন্তী নিজেই তার বাড়ির দিকে চলতে লাগলো। গিয়ে দেখে নিস্তব্ধ বাড়ির প্রাঙ্গণে মাত্র কয়েকটা কাক উড়ে উড়ে বেড়াচ্ছে, কোথাও কারো সাড়া শব্দ নেই। বাসন্তী ডাকলো, চঞ্চলা। সামনে টিনের ঘরটার ওপর থেকে কে যেন সাড়া দিল, যাই। বাসন্তী একটুখানি এগিয়ে গিয়ে দেখে দরজার খিল খুলে মালতী বের হয়ে আসছে। মালতীকে দেখবে বাসন্তী তা ভাবেনি। জিজ্ঞেস করলো, চঞ্চলা কই?
আসছে বলে আঙুল বাড়িয়ে ওপরের সিঁড়ি দেখিয়ে দিল। বলল, আসছে, চল। বাসন্তী কিন্তু গেল না। বলল, কেন দেরি করছিস কেন লা? সন্ধে হয়ে যাবে। ঘুমোচ্ছিস বুঝি? বলতে বলতে এক এক ধাপ করে সিঁড়ি উঠতে উঠতে ওপরে গিয়ে দেখে চঞ্চলা উঠে দাঁড়িয়েছে, পেছনে ননিমাধব। হেসে বলল, চিঠি লেখাচ্ছিলাম ভাই। বাসন্তী হাসল না, একটা কথাও বলল না। ননিমাধবের দিকে একবার মাত্র তাকিয়েই গম্ভীরভাবে চুপ করে রইল। বিকেলে ৩-৪ জন দল বেঁধে পুকুরে যাওয়া তাদের প্রতিদিনের অভ্যেস। হাসিতে গল্পে সময়টা তাদের কাটে ভালো। সেদিন বাসন্তীর মুখ দিয়ে আর কথা সরে না। বেশি কথা বলা চঞ্চলার স্বভাব নয়। কথা বলছিল মালতী। বাসন্তীর শোনার ইচ্ছে নেই, অথচ মালতী ক্রমাগত বলে চলে। পুকুরের কাছে গিয়ে বাসন্তী বলল, আহ, চুপ কর না ভাই, আবোল তাবোল বকছিস কেন মিছিমিছি? লজ্জায় মালতী চুপ করল। বাসন্তী এবার চঞ্চলাদের বাড়ি গিয়ে উঠোনের কাছ থেকে তাকে চিৎকার করে ডাকে না। চোরের মতো পা টিপে টিপে প্রায় প্রত্যেক দিনই তাদের বাড়ি গিয়ে টিনের ঘরখানার সিঁড়ির দরজাটার পাশে চুপ করে দাঁড়ায়। কোনোদিনও দেখে ভেতর থেকে দরজা বন্ধ, ওপরে তাদের চিঠি লেখা চলছে। মাঝে মাঝে দু একটা কথা শোনা যায় মাত্র। আবার কোনোদিনও বা নিরাশ হতে হয়, দেখে দরজা খোলা, আলুগুলো সরানো হয়েছে, আর তার পাশে মালতী, চঞ্চলা, সখী ও সুমতি 4 জন মুখোমুখি বসে কড়ি চালিয়ে 10-25 খেলছে। দিন 7-8 পরে একদিন সে দরজা বন্ধ দেখে চৌকাঠের পাশে গিয়ে কান পেতে দাঁড়ালো। শুনল দরজার ওপারে সিঁড়ির ওপর থেকে সখী বলছে, দেরি হচ্ছে, এবার কিন্তু ভাই চিঠি লিখব। ব্যাপারটা বাসন্তী ভালো বুঝতে পারল না। চিঠি লেখালেখির কথা শুনে আন্দাজে ভাবল ননিমাধব সেখানে নিশ্চয়ই আছে। যাচ্ছি, গলার আওয়াজ ননিমাধবের। বাসন্তী তাই শুনল, এবং শুনে অবধি সর্বাঙ্গ তার রিরি করতে লাগলো। অন্যদিন সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে তার যখন আর সহ্য হয় না, তখন ডাকে, চঞ্চলা, আয়। আজ কিন্তু সে অবসর তার রইল না। তেমনি পা টিপে টিপে সেখান থেকে সরে পড়ল। ধীরে ধীরে শীত পড়ছে। সুনয়না তার ঘরের দাওয়ায় বসে কাঁথা সেলাই করছিলেন। বাসন্তী বলল, কি করছো মাসি? কেন, দেখতে পাচ্ছিস না কি করছি? এই বলে মুখ না তুলেই তিনি বলতে লাগলেন, চিঠি লেখাতে আর আসিস নিজে বাসু? আর আসবি কার কাছে মা, হতভাগা বাড়িতে কি থাকে আর কোনোদিনও? বাসন্তী বলল, কোথায় থাকে তা তুমি জানো না মাসিমা? কি করে জানবো বাছা, তোরাই জানিস। এসো, দেখবে এসো। বলে বাসন্তী তার হাত ধরে একরকম টেনেই তুলল এবং জোর করে তাকে চঞ্চলাদের বাড়ি নিয়ে গিয়ে দরজার কাছে চুপি চুপি বলল, দাঁড়াও তুমি। বাসন্তী ডাকল, চঞ্চলা। টিনের ঘরের দোতলার মৃদু গুঞ্জন হঠাৎ মিলিয়ে গেল। এমন সময়ে বাসন্তী কোনো দিনও ডাকে না। যাই বলে চঞ্চলা নেমে এসে জিজ্ঞাসা করল, কি? বাসন্তী বলল, ননিমাধব আছে? হ্যাঁ না কিছুই সে বলতে পারল না। দূরে সুনয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে শুকনো মুখে শুধু একবার ঘাড় নেড়ে জানালো, আছে। বাসন্তী বলল, ডাক। চঞ্চলা ডাকতেই চোরের মতো ধীরে ধীরে ননিমাধব এসে দাঁড়ালো। সুনয়না ইতিমধ্যে অনেকখানি এগিয়ে এসেছেন। তিনি আর কোনো কথা বললেন না। টপ করে বাঁ হাত দিয়ে তার চুলের মুঠি ধরে যার পর নাই মার লাগিয়ে দিলেন। ননিমাধবের মুখ দিয়ে একটা কথাও বের হলো না। চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। সুনয়নার তখন রোখ চেপে গেছে।
কিছুতেই তিনি থামছেন না দেখে বাসন্তী জোর করে তার হাত ধরে থামিয়ে দিল। সুনয়না রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, হতভাগা! সখী, চঞ্চলা, মালতী, বাসন্তী সকলেই দাঁড়িয়েছিল। ননীমাধব মুখ তুলে লজ্জায় কারো মুখের দিকে একটিবারও তাকাতে পারল না। নীরবে মাথা নিচু করে চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই যে সে চলে গেল, আর সে ফিরল না। ৫-৬ ক্রোশ দূরের একটা গ্রামে দেখা গেল রাত্রি প্রায় দ্বিপ্রহরের সময়ে ননীমাধব মাত্র তার কাপড়খানি গায়ে দিয়ে চারদিকে প্রাচীর ঘেরা একটা বাড়ির দরজায় গিয়ে ডাকাডাকি করছে। অগ্রহায়ণের শেষ, সকাল সন্ধ্যায় আজকাল রীতিমতো শীত। ছেলেটা বোধ করি এতখানি পথ একরকম ছুটেই এসেছে। তা না হলে আজ আর তাকে এই শীতের রাত্রে থরথর করে না কেঁপে এমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। অনেক ডাকাডাকির পর একটি মেয়ে এসে দরজা খুলে দিল। ছিপছিপে দোহারা গড়ন, বয়স ২০ কি ২৫, কিছুই বোঝবার উপায় নেই। বাঁ হাতে একটি কেরোসিনের কুপি। সেই আধা আলো আধা অন্ধকারে দেখা গেল মুখখানি সুন্দর, চোখ দুটি ঢলঢলে। আন্দাজে ঠাহর করে ননীমাধব হেঁট হয়ে একটা প্রণাম করল। পায়ে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা আছেন? মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কে? আমি ননীমাধব। ও, বলে ঠোঁটের ফাঁকে একটুখানি হেসে মেয়েটি তাকে আলো দেখিয়ে বলল, এসো। পাকা ইটের ছোট্ট একটি একতলা বাড়ি, সামনে একটুখানি রক। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দরজার কাছ থেকে ভেতরে একটা তক্তপোষের দিকে আঙুল দেখিয়ে দিয়ে মেয়েটি বলল, যাও এখানে, জ্বর হয়েছে তোমার বাবার। মিনিট ১৫-২০ মেয়েটিকে আর দেখা গেল না। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছিল। তক্তপোষের ওপর আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে বোধ করি তার বাবা শুয়ে আছেন। ননীমাধব মাথার কাছে গিয়ে চুপ করে বসল। কিন্তু মেয়েটি আবার ফিরে এসে ঘরে ঢুকতেই দেখে ননীমাধব তখনও তেমনি চুপটি করে মাথা নিচু করে বসে আছে। লজ্জায় বোধহয় বাবাকে সে ডাকতে পারেনি। জোরে জোরে বলল, ওগো শুনছ? দেখো, দেখো কে এসেছে। হঠাৎ ডাক শুনে শশধরের ঘুম ভেঙে গেল। কথাটা ভালো করে শুনতে পাননি। মুখের ঢাকা খুলে হতভম্বের মতো তাকিয়ে বললেন, কি? দেখো তা কি, কে এসেছে দেখো। কে? বলেই পাশ ফিরে চাইতেই দেখেন ননীমাধব। দেখে একটুখানি অবাক হয়ে গেলেন। বললেন, তুই এত রাত্রে? মেয়েটি জবাব দিল, এসেছে হয়তো রাগ টাগ করে, গায়ে জামা নেই, পায়ে জুতো নেই, কোচার খুঁটে গা ঢেকে এসেছে। লেপের ভেতর থেকে একখানা হাত বের করে ছেলের হাতখানা চেপে ধরে বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে? নীরবে শুধু একবার ঘাড় নেড়ে ননীমাধব বসে রইল। তারপর অত্যন্ত আস্তে আস্তে বলল, আর আমি ওখানে থাকবো না। শশধর কোনো কথাই বললেন না। মেয়েটি সামনে দাঁড়িয়েছিল। একবার শুধু তার মুখের দিকে তাকিয়ে একটি নিঃশ্বাস ফেললেন মাত্র। সকলেই চুপ। মেয়েটি সেখান থেকে সরে গিয়ে পাশের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ননীমাধবের হাতটা আর একবার চেপে ধরে শশধর জিজ্ঞাসা করলেন, ৫ টাকার বেশি দিতে চাইনি, তাই কিছু বলেছে, ঠিক না? ননীমাধব ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। শশধর বললেন, তা জানি, মাগি চামারের এক শেষ। বলেই ডাকলেন, মায়া। ঘরের ভেতর থেকে মেয়েটি সাড়া দিল, কি? খাবার টাবার কিছু? জানি গো জানি, তুমি চুপ করো। বলে মায়া তক্ষুনি বাইরে এসে বলল,
এসো ননিমাধব, বাইরে জল আছে বালতিতে, হাত পা ধুয়ে এসে তুমি খাবে এসো। খেতে বসে ননিমাধব দেখে মামিমার কথা একদম ভুল। দিব্যি পরিপাটি করে কার্পেটের একখানি আসন পেতে খেতে দেওয়া হয়েছে। ৫ রকম না হোক, খাবারের পরিমাণ কিন্তু কম নয়। তরি তরকারি ভাত ডাল এমনকি আস্ত একটা মাছের মুড়ো পর্যন্ত দেওয়া হয়েছে। হাসতে হাসতে মায়া তার সামনে এসে বসল। বসে বলল, লজ্জা করিস নে ননিমাধব। তারপর কত কথা, রাতের রান্না আমি সবই রেখে দিই, কাল সকালে খাই। শীতকাল, এতক্ষণে হয়তো সব ঠান্ডা জল হয়ে গেছে। তোর বাবাকে আমি কতদিন বলেছি তোকে নিয়ে আসতে, উনি বলেন থাক, বেশ আছে। শীত করছে না, তা তো করবেই, দাঁড়া। বলে মায়া হাত বাড়িয়ে সামনে কয়েকটা টিনের তোরঙ্গের ওপর থেকে গোলাপি রঙের একটা ভাঁজ করা গায়ের কাপড় টেনে এনে ননিমাধবের গায়ের ওপর বেশ করে জড়িয়ে দিয়ে বলল, খাও এবার, সব কটি খেতে হবে কিন্তু। পথশ্রমের ক্লান্তির জন্যই বোধ হয় তার খিদে পেলেও ভালো করে খেতে পারল না। শোয়ার ব্যবস্থাও চমৎকার। ননিমাধব শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এতদিন কেন সে এখানে আসেনি। মামিমার মার খেয়ে আরেকবার সে এমনি করে চলে আসতে চেয়েছিল, কিন্তু এই বাসন্তী তাকে আসতে দেয়নি। চঞ্চলা, মালতী, সখী, সুমতি সকলের কথাই তার মনে পড়ল। কাল হয়তো তারা তাকে খুঁজে মরবে, খুঁজুক। মায়া অনেকক্ষণ পর্যন্ত তার বিছানার একপাশে হাতের ওপর মাথা রেখে শুয়ে শুয়ে গল্প করে গেছে। দেখতে সে অনেকটা বাসন্তীর মতোই। তাকে যে সে কি বলে ডাকবে তাও কিছুক্ষণ ধরে চিন্তা করল। নিজের মা তার অত্যন্ত শৈশবে মরেছে, মা বলে আজ পর্যন্ত কাউকেই সে ডাকেনি। ননিমাধবের কেমন যেন লজ্জা করতে লাগলো। এমনি করে এই কথা সে কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়েছিল। সকালে চোখ খুলে দেখে মায়া আবার কখন তার পাশে এসে শুয়েছে। দিনের আলোয় ননিমাধব তার ঘুমন্ত মুখখানি ভালো করে একবার দেখে নিয়েছে। এমন সময়ে মায়ার ঘুম ভাঙল। হঠাৎ চোখাচোখি হতেই ননিমাধবকে সে তার কোলের কাছে টেনে ঈষৎ হেসে জিজ্ঞাসা করল, তাকিয়েছিলে যে অমন করে? নিতান্ত লজ্জিত হয়ে ননিমাধবও হেসে মুখ নামালো। রাত্রে যাকে সে বাসন্তীর মতো দেখেছিল, দিনের আলোয় তাকে সে আরেক রকম দেখল। সে যে এত সুন্দর গত রাতের অস্পষ্ট আলোয় তা সে বুঝতে পারেনি। মায়ার নিঃশ্বাসের বাতাস ননিমাধবের মাথায় চুলে এসে লাগছিল। সে আর অমন করে শুয়ে থাকতে পারল না। ধীরে ধীরে চোখ দুটো তুলে বলল, উঠি। মায়া হাতখানি তার ছেড়ে দিয়ে চোখ বুজে ঘাড় নেড়ে বলল, ওঠো। গ্রামখানিও মন্দ নয়। ২-৪ দিনের মধ্যেই ননিমাধবের সঙ্গী জুটে গেল বিস্তর। সৎমা নাকি কারো ভালো হয় না, ননিমাধবেরও ধারণা ছিল তাই। কিন্তু তার কপাল ভালো, এসে পর্যন্ত সেই ধারণা তার বদলে গেছে। বাপের অবস্থা ভালো তা সে আগেই শুনেছিল, এসে দেখে সত্যিই তাই। কোনো দিক দিয়ে অভাব অনটন কোনো দিন তার নজরে পড়ে না। বুড়ো বাপ বোধ করি তার একটু কৃপণ। রোজ সকালে জেলে এসে খিড়কির পুকুরে জাল ফেলে। রান্নাঘরের পাশে ঘাটে যাওয়ার ছোট দরজাটির ফাঁকে মাথা গলিয়ে চুপি চুপি ডাকে, মা ঠাকরুন। মা ঠাকরুন বটি হাতে নিয়ে গিয়ে মাছ ভাগ করে ঘাট থেকে একেবারে কুটে বেছে ঘরে নিয়ে আসে। ননিমাধব সেদিন কাছেই দাঁড়িয়েছিল। মায়া তার গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, যাতো ননি, কাপড়ের তলায় মাছটা লুকিয়ে একেবারে এখানে নিয়ে আয়। কিন্তু অমন করে চুপি চুপি বলবার প্রয়োজন ছিল না। ননিমাধব বলল, বাবা তো বাড়িতে নেই। মায়া বলল, তা হোক, আসতেই বা কতক্ষণ। সত্যি এলেন। আঁচলের তলা থেকে মাছটা ননিমাধব বের করতে যাবে এমন সময়ে
সদর দরজার কাছে খুক খুক করে কাশির শব্দে তাকিয়ে দেখে তার বাবা। ওটা কি রে? ননিমাধব না পারল জবাব দিতে, না পারল তার মুখের দিকে তাকাতে। সকরুণ দৃষ্টিতে একবার সে মায়ার মুখের দিকে তাকালো মাত্র। মায়া উনুনের কাছে বসেছিল। তক্ষুনি সে হেসে মুখ ফিরিয়ে উঠে দাঁড়ালো। কেন? এত মায়ার মূর্তি কেন? আর কিছু নয়, একটা মাছ। ঘাড় নেড়ে শশধর বললেন, জানি, কিন্তু মাছগুলি বড় হতে দিলে না দেখছি। মায়া বলল, দুটো নয়, 10টা নয়, একটা ছেলে। কতদিন পরে বাড়ি এলো। তোমার পুকুর ভরা মাছ। কি যে বলো তুমি! বলি আমার মাথা আর মুন্ডু। ছেলে না হয় আজ 10 দিন এসেছে। মাছ ধরা চলছে সেই পুজো থেকে স্তক আজ পর্যন্ত। একদিনের জন্যও তো কামাই নেই। কত আর বলবো তোমাকে, বলে বলে হয়রান হয়ে গেলাম। বলতে বলতে তিনি ঘরে গিয়ে ঢুকলেন। মাছ নামিয়ে রাখতে বলে মায়াও তার পিছু পিছু গেল। জানি আমি, সকাল থেকে রোদ্দুরে ঘুরলে মাথার কখনো ঠিক থাকে মানুষের? বসো, ঠান্ডা হও, জল টল খাও, তারপর যা বলতে হয় বলো। বলে গলার কাপড়টা আরেক ফেরতা ঘুরিয়ে নিয়ে হেসে হাত দুটো কপালে ঠেকিয়ে বলল, অপরাধ হয়েছে মশাই, ক্ষমা করুন। শশধর না হেসে থাকতে পারলেন না। মায়া এতক্ষণে নিশ্চিন্ত হয়ে জলখাবারের থালাটা স্বামীর সামনে ধরে দিয়ে বলল, যাই, আবার উনুনে আলু চড়িয়ে এসেছি। রান্নাঘরে এসে সে বটি নিয়ে মাছ কাটতে বসল। ননির বিয়ে দেব, রাঙা টুকটুকে বউ আসবে, তখন আর কষ্ট করে মাছটা চামাই করতে হবে না। কি বল ননি? লজ্জায় ননি তার মুখের দিকে তাকাতে পারল না। সেখান থেকে উঠে সে একরকম ছুটেই চলে যাচ্ছিল। মায়া বলল, যাস নে ননি, খেয়ে যাবি। কথাটা বোধহয় সে শুনতে পেল না, কিন্তু এত আদর, এত যত্ন জীবনে সে কখনো পায়নি। অন্ধ হঠাৎ সূর্য দেখেছে, অসত্য হওয়ারই কথা। ননিমাধব নাও বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না। সেদিন সকালে শশধর তার স্ত্রীকে যার পর নাই বকছিলেন। ননিমাধব ঠিক সেই সময়েই ঘরে ঢুকছিল। হঠাৎ শুনে সে দরজার আড়ালে চুপ করে দাঁড়ালো। এখানে থেকে ননিমাধবের পড়াশুনো নাকি কিছুই হচ্ছে না। গত কয়েকদিন থেকে শহরের একটা স্কুলে তাকে পাঠানোর কথা হচ্ছে, তাই তারে আগ্রহ। শশধর বোধ হয় অনেকক্ষণ ধরেই চিৎকার করছিলেন। বললেন, আমি জানি তোমার স্বভাব, তুমি আর কথা বলো না। কি কথা যে সে বলেছে ননিমাধব তা শোনেনি। এবার কিন্তু মায়া সত্যি সত্যি চুপ করে রইল। শশধর বললেন, সবেতেই তোমার বাড়াবাড়ি। এ আমি আজ বলে নয়, 1000 দিন লক্ষ্য করেছি। বললে কথা শুনবে না, হেসেই উড়িয়ে দেবে। এই হচ্ছে তোমার মস্ত রোগ। মায়া জবাব দিল, হেসে বলল, কথা আবার তোমার কবে শুনলাম না? হ্যাঁ, নাও, জামাটা তোমার খুলে ফেলো দেখি। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তেল হাতে নিয়ে। আমায় বকতে পেলে আর কিচ্ছু তুমি চাও না বাপু? হুম, ভালো লাগে না 24 ঘন্টা? শশধরও হাসলেন, বললেন, তোমার ভালোর জন্যেই বলছি। লোকে বলবে কি? ওকে তো আর তুমি পেটে ধরনি। তা বলুক লোকে, লোকের মুখে ঝাঁটা। বলে মায়া তাকে তেল মাখাতে বসল। স্বামী বোধ করি আরাম বোধ করছিলেন, তাই একটুখানি চুপ করে রইলেন। পরে আবার ধীরে ধীরে বলতে লাগলেন, তা বাপু তুমি যাই বলো, পুরুষ মানুষ দেখলেই কেমন যেন বেচাল হয়ে পড়ো। এ যেন তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, বুঝলে? মায়া বলল, ছি 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 ছি, এ আমি গলায় দড়ি দিয়ে মরবো নাকি কিছু বুঝতে পারি না বাপু। উল্টো কথা বলছো কেন? তোমারই বরং স্বভাব হয়ে গেছে, আমায় কিছু না বলে তুমি থাকতে পারো না। এই বলে একটুখানি থেমে সে আবার বলল, ননি আমার পেটের ছেলের মতো, ও আবার পুরুষ মানুষ হলো কবে থেকে? ও কথা তুমি মুখে আনছো কেমন করে গো? লজ্জা করে না? ছি!
স্বামী এবার চুপ করে রইলেন। বোঝা গেল তিনি নরম হয়ে এসেছেন। কেশ বিরল মাথাটা তার কোলের ওপর টেনে এনে মায়া বেশ ভালো করে তেল মাখাতে শুরু করলো। বলল, শীত পড়েছে কি অমনি চান করা বন্ধ করেছ? এমন শীতকাতুরে মানুষ। আজ তুমি চান করো, বুঝলে? চান? বলে শশধর তার কোলের ওপরেই মাথাটা একটুখানি উঁচু করে মায়ার মুখের দিকে তাকিয়ে হাসলেন। হাসি নয়, সত্যি বলছি, নইলে শরীর খারাপ হবে। কথার ধারা অন্য পথ ধরেছে। তবু কেন জানি না তাদের কাছে যেতে ননিমাধব লজ্জাবোধ করছিল। পা টিপে টিপে যেমন এসেছিল তেমনি আবার পালিয়ে যেতে যাবে, পেছনে হঠাৎ মায়ার ডাক শুনে সে থমকে দাঁড়ালো। যাস নে ননি, গরম জল ঠান্ডা হয়ে গেলে আর আমি গরম করতে পারবো না কিন্তু। অপরাধীর মতো ননি ঘরে এসে ঢুকল। শশধরের মাথাটা সরিয়ে দিয়ে তেলের বাটি হাতে নিয়ে মায়া ননিমাধবের কাছে এগিয়ে এলো। বলল, বস। বলে জোর করে তাকে সেখানেই বসিয়ে দিয়ে বলল, জামা খোল। ওগো, তুমি বাইরে রোদে গিয়ে বসো ততক্ষণ, তেলটা শুকোক গায়ে। বাইরে রকের ওপর চৌকি পাতা ছিল। শশধর ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে বোলাতে সেখানে গিয়ে বসলেন। এমনি করে দিন চলে, কিন্তু এমন করে আর কতদিন চলবে? সুযোগ সুবিধে হলেই শশধর ননী মাধবের পড়াশুনোর কথা তোলেন। পাড়ার সব দুষ্টু ছেলেদের নাম ধরে ধরে তাদের অপবাদ ঘোষণা করতে থাকেন। এদের সঙ্গে মিশলেই ছেলের মাথাটি একদম ফর্সা, সুতরাং যেখানে হোক একটা বোর্ডিং স্কুলে তাকে না পাঠালেই নয়। কিন্তু আজ পর্যন্ত কেন যে তা হয়ে ওঠে না কে জানে। সঙ্গী সাথীদের নিয়ে 24 ঘন্টা ঘুরে বেড়ানোর অজুহাতে শশধর তাকে বকেন। ননীমাধব দোয়াত কলম আর একটা খাতা নিয়ে লিখতে বসে। লিখতে বসে কি যে লিখবে খুঁজে পায় না। একটা বইও নেই যে তা দেখে হাতের লেখা অভ্যেস করবে। নিজের নামটি লিখে চুপ করে বসে থাকে। যে মা তার মরে গেছে তার কথাই মনে পড়ে। মরলে মানুষ কোথায় যায়? লেখে, মা, তুমি কোথায় আছো জানি না। তারপর আর কিছু সে লিখতে পারে না। এই চিঠি লেখবার প্রসঙ্গে প্রথমেই তার চোখের সামনে মালতীর মুখখানা ভেসে ওঠে, তারপর বাসন্তীর, তারপর চঞ্চলার, তারপর সখীর। মেয়েদের সঙ্গে জীবনে তার এই প্রথম পরিচয়। তারপরেই মায়া। মাও কি তার ঠিক এমনিই ছিল? আর বেশি কিছু সে ভাবতে পারে না, ভাবার চেষ্টাও করে না। দোয়াত কলম খাতা সবই সে সেইখানে ফেলে দিয়ে উঠে পড়ে। গ্রামের পশ্চিম দিকে শ্যামসায়রের পাড়ে শহর থেকে কয়েকজন পাশি এসে তাল পাতার কুড়ে বেঁধেছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তারা শহরে চালান দেয়। গ্রামের প্রায় সমস্ত খেজুর গাছেই তখন একটা করে মাটির ভাঁড় টাঙানো। গ্রামের দক্ষিণ দিকে বামুন পুকুরের পাড় চারটে একেবারে ঝোপ জঙ্গলে ভর্তি, এবং সেই ঝোপ জঙ্গলের মাঝখানে একটি মাত্র খেজুর গাছ। ননীমাধব এবং ওপাড়ার পটলা সম্প্রতি আবিষ্কার করেছে যে দুপুরবেলা বামুন পুকুরের এই খেজুর গাছে চড়ে ভাঁড়টা পেড়ে চুরি করে আবার যদি সেটা টাঙিয়ে দেওয়া হয় তো চাষিদের বাবারও সাধ্য নেই যে তাদের ধরে ফেলে। ননীমাধব যাচ্ছিল পটলার সন্ধানে। পথের মাঝখানে দুজনের মুখোমুখি দেখা। সেও আসছিল তারই কাছে। শশধর প্রায়ই বলেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ। মায়া হাসে। সে মধুর হাসি দিয়ে বলে, আমার মাথা। শশধরও রসিকতা করে হেসে বলেন, ভালন তো করো না কোনোদিনও, করলে বুঝতে। কথাটার মানে সেদিন তিনি তাকে বুঝিয়ে দিয়েছেন। মায়া বলে, তুমি পালন করছো তো, তাহলেই হলো। স্বাস্থ্যের উন্নতি তোমার হোক, তাহলেই আমার হবে। সন্ধে তখন সবে 7টা কি 7:30টার বেশি নয়। একে শীতকাল, তার উপর পাড়া গা। মনে হয় যেন বেশ রাত্রি হয়েছে। আগা গোড়া বালাপোষ মুড়ি দিয়ে শরতের বৈঠকখানায় দাবার আড্ডা ভেঙে শশধর এসে ঘরে ঢুকলেন।
ঘরের এক কোণে লাঠি গাছটি নামিয়ে রেখে ডাকলেন, কই গো? বেশি দূর খুঁজতে হলো না। সামনেই দেখলেন ঘরের মেঝের ওপর একটা শতরঞ্জি বিছিয়ে মায়া ও ননিমাধব পাশাপাশি হাঁটু গেড়ে সামনের দিকে ঝুঁকে পড়ে একটা খাতার ওপর কি যেন লেখালেখি করছে। মায়া তাড়াতাড়ি উঠে এলো, হাসতে হাসতে বলল, আমার চেয়ে ননির বাংলা হাতের লেখা ঢের ঢের ভালো। শশধর তার মুখের দিকে একবার তাকালেন, তারপর গম্ভীর মুখে বললেন, হুম। মায়া বলল, হবে না? তোমার লেখা কেমন? বাপকা বেটা না, সে কি বলে না? দূর ছাই, আমার ওসব হয় না বাপু কিছুতেই। বলে সে এক অপরূপ লীলায়িত ভঙ্গিতে এমন হাসি হাসতে লাগলো যে সেই হাসির গুণেই বোধ করি মুহূর্তের মধ্যে ঠিক যেন জাদুমন্ত্রের মতো শশধরের অমন রুক্ষ মুখের ভাব কোন দিক দিয়ে যে উড়ে গেল তা টেরও পাওয়া গেল না। কথাটা এমন কিছু হাসির কথা নয়, তবু শশধর তার সেই হাস্যোজ্জ্বল চমৎকার মুখখানির দিকে বিমুগ্ধ দৃষ্টিতে বার কয়েক তাকিয়ে নিজেও একটু হাসলেন। হেসে বললেন, জানো না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। বলেই তিনি চুপ করলেন। চোখ মুখের ভাব দেখে বোঝা গেল হঠাৎ তিনি অত্যন্ত উল্লসিত হয়ে উঠেছেন। শশধর একবার হাঁচলেন। মায়া বলল, দেখো, বলেছিলাম না ঠান্ডায় বেরিয়েও না, লাগিয়েছ তো ঠান্ডা। বেশ হয়েছে, নাও শো, পায়ে একটুখানি তেল মালিশ করে দিই। বিছানা পাতাই ছিল। শান্তশিষ্ট ছেলেটির মতো শশধর হঠাৎ শুয়ে পড়ছিলেন। শান্তশিষ্ট ছেলেটির মতো শশধর তক্ষুনি শুয়ে পড়ছিলেন, হঠাৎ জিজ্ঞাসা করলেন, বাজলো কটা? ও, তোমার আবার আর্লি টু বেড আছে যে, আচ্ছা তবে খেয়েই নাও আগে। বলে মায়া তাকে খাওয়ানোর জন্য আসন পেতে জল গড়িয়ে বসল। ননিকেও দিলে না কেন? বেশ, তাহলেই হয়েছে, একটি খাবারে হাত দেবে না, বসবে আর উঠবে। বলে সে স্বামীর সামনে খাবারের থালা ধরিয়ে দিল। স্বামীর খাওয়া শেষ হলে মায়া হেসে বলল, এসো, তোমার আর্লি টু বেড করে দিই, এসো। বলে তেলের বাটি হাতে নিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলো। গড়গড়ার নল মুখে দিয়ে শশধর শুয়ে পড়লেন। মায়া তার পায়ের ওপর মাথা ঠেকিয়ে প্রণাম করে একটা পা তার কোলের ওপরে ধীরে ধীরে টেনে নিল। সেবা শুশ্রূষায় মায়ের হাত বড়ই চমৎকার। স্বামীর হাত থেকে গড়গড়ার নলটা অনেকক্ষণ পড়ে গেছিল। তারপর ঘর ঘর করে নাক ডেকে উঠতেও দেরি হলো না। মায়া ধীরে ধীরে আরেকটা প্রণাম করল। কোল থেকে তার পা দুটো নামিয়ে দিয়ে অত্যন্ত ধীরে ধীরে গায়ের ওপর আগাগোড়া লেপ চাপিয়ে দিয়ে পা টিপে টিপে উঠে গিয়ে বলল, নাও, খুব লেখাপড়া হয়েছে, তোলো এবার তোমার এসব। ননিমাধব তার মুখের দিকে তাকিয়ে দোয়াত কলম তুলে রাখল। পাশের ঘরে রোদ যেমন হয়, সেদিনও তেমনি ননিমাধবের বিছানা পাতা হয়েছিল। খাওয়া দাওয়ার পর শোয়ার ঘরে ঢুকেই ননিমাধব বলল, আমি আজ পটলাদের ঘরে শোবো। মায়া একটুখানি বিস্মিত হয়ে গিয়ে একটু হেসে তার মুখের ওপর একাগ্র দৃষ্টি দিয়ে বলল, কেন? কিন্তু এ কেনর জবাব সে দিতে পারল না। ননিমাধব মাথা নিচু করে সেইখানেই দাঁড়িয়ে রইল। মায়া আর তার জবাবেরও অপেক্ষা করল না। বাঁ হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে একরকম জোর করেই বিছানার উপর শুইয়ে দিল এবং তাকে আর দ্বিতীয় কথা বলবার অবসর না দিয়েই হাত বাড়িয়ে ফস করে আলোটা নিভিয়ে দিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, পাগল। বিছানার এক প্রান্তে অত্যন্ত ভীত সংকুচিত ননিমাধব নিঃসাড়ে চোখ বন্ধ করে পড়ে রইল। আর তার একদম কাছে ঘন সতেজ পুষ্পিত যৌবনা লতার মতো অনিন্দ সুন্দরী মায়া তাকে নিবিড় আলিঙ্গনে আবেষ্টন করে তার দুই পরিপুষ্ট গালে, চুলে ঢাকা কপালে, বন্ধ চোখের পাতায় ক্রমাগত চুমু খেয়ে তাকে একেবারে উদ্ভ্রান্ত বিহ্বল করে দিতে লাগলো।
জানলাটা বন্ধ করা হয়নি। মৃদু জ্যোৎস্নার আলোয় একটা সুদীর্ঘ রেখা জানলার পথ অতিক্রম করে ঘরের অপর প্রান্তে এসে পড়েছে। বাইরে হিমাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত, নিস্তব্ধ গ্রাম, নিদ্রিত গৃহস্বামীর নাক ডাকার আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ পর্যন্ত শোনা যায় না। পরদিন থেকে ননীমাধবের মাথার ভিতরটা কেমন যেন সবসময় ঝিমঝিম করতে থাকে। মুখ তুলে কথা বলতে পারে না, 24 ঘন্টা বাইরে বাইরেই কাটায়। কিন্তু মায়া তাকে অমন করে কিছুতেই থাকতে দেবে না। আদর যেন তার আরো শতগুণ বেড়ে চলে। একটুখানি ফাঁক পেলেই হেসে কাছে এসে দাঁড়ায়, আদর করে মাথাটা তার বুকের ওপর চেপে ধরে, বলে, তোকে আমার কেন ভালো লাগে বলতো? ননীমাধব জবাবও দিতে পারে না, তার মুখের দিকে তাকাতেও পারে না। স্নেহ ভালোবাসা জীবনে যারা পায় না, বেশি পেলে তারা আবার তা সহ্যও করতে পারে না। তাই বোধহয় হঠাৎ একদিন দেখা গেল কাউকে কিছু না বলে ননীমাধব পালিয়ে গেছে। কে যে এই হতভাগার জীবন নিয়ে এমন খেলা খেললো জানি না। এতদিন তার কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ দেখা গেল রেলওয়ে কোম্পানির ছোট্ট একটি ব্রাঞ্চ লাইনে চলন্ত একটি ট্রেনের কামরায় ননীমাধব বসে আছে। 14 বছরের ননীমাধবের বয়স তখন প্রায় 30-এর কাছাকাছি। তাপস বালকের মতো দেহে তার আর সেই সুকুমার সৌন্দর্য নেই। চোখে মুখে কেমন যেন একটা রুক্ষ ভাব, মাথায় উস্কো খুস্কো অগোছালো চুল, পরনে খাকি রঙের আধা পায়জামা, গায়ে কামিজের ওপর কোট, পায়ে জুতো মোজা দুই। এতদিন কেমন করে যে তার জীবন কেটেছে কে জানে। দেখলে মনে হয় ঝড় ঝঞ্ঝা অনেক তার মাথার ওপর দিয়ে বের হয়েছে, কিন্তু সেই পল্লী কিশোরের অটুট স্বাস্থ্যের এতটুকু হানি করতে পারেনি। কামরায় আরও দুজন যাত্রী, দুজনেই স্ত্রীলোক। 13-14 বছরের একটি মেয়ে সামনের বেঞ্চে তারই দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। পাশের বেঞ্চে বোধ করি ওই মেয়েটারই মা, আগাগোড়া মুড়ি দিয়ে সম্ভবত ঘুমিয়ে পড়েছেন। ব্রাঞ্চ লাইনের ট্রেন। কামরার মাথার উপরে অনুজ্জ্বল একটি গ্যাসের আলো মিটমিট করে জ্বলছিল। তার সেই স্তিমিত আলোয় দেখা গেল ছোট সেই ঘুমন্ত মেয়েটির গলায় হার, হাতে চুড়ি, কানে দুল। দুল দুটি বোধ করি হীরের, নইলে ওই সামান্য আলোয় অমন আগুনের মতো জ্বলবে কেন? ননীমাধব তার মুখের দিকে না তাকিয়ে ঘন ঘন সেই জ্বলন্ত দুটো দুলের দিকে তাকাচ্ছিল। হঠাৎ কি মনে হলো কে জানে, ননীমাধব ধীরে ধীরে বেঞ্চের এক কোণের দিকে সরে গিয়ে অত্যন্ত সাবধানে হাত বাড়ালো বোধ করি খুলে নেওয়ার জন্যেই। হাত তার এতটুকু কাঁপল না। গত 10-15 বছর ধরে এই কাজেই সে শুধু অভ্যস্ত হয়েছে কিনা তাই বা কে জানে। কিন্তু আধো আলো আধো অন্ধকারে হয়তো ঠাহর হয়নি। ঠান্ডা হাতের স্পর্শ পাওয়া মাত্র মেয়েটি ধীরে ধীরে চোখ খুলে চাইল। ননীমাধব তার হাত ততক্ষণে সরিয়ে নিয়েছে। মেয়েটি চিৎকার করল না, মুখে একটি কথাও বলল না। ননীমাধবের মুখের দিকে একবার মাত্র তাকিয়ে ধীরে ধীরে উঠে বসল। তারপর গায়ের কাপড়টা ভালো করে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে পাশের বেঞ্চে উঠে গিয়ে মায়ের গায়ে হাত দিয়ে ডাকল, মা। ননীমাধব জিজ্ঞাসা করল, ও তোমার মা বুঝি? মেয়েটি নিঃসংকোচে ননীমাধবের দিকে মুখ ফিরিয়ে ঘাড় নাড়িয়ে বলল, হুম। মা ধর্মর করে উঠে বসেই চিৎকার শুরু করলেন, নাম 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 মা গৌরী, নেমে পড় চট করে। হুমা, গাড়ি যে চলছে দেখি, ছেড়ে এলো নাকি আমাদের স্টেশন? মায়ের ছটফটানি দেখে গৌরী না হেসে থাকতে পারল না। ঈষৎ হেসে বলল, না মা, তুমি উঠে বসো, আমার ভয় করছে। সোনারডি আসেনি? তুই দেখেছিস তো ঠিক? বলে মা একটুখানি আশ্বস্ত হয়ে চেপে বসলেন। ঘুমের ঘোরে ননীমাধবকে এতক্ষণ তিনি দেখতে পাননি। এইবার হঠাৎ
তার দিকে নজর পড়তেই বলে উঠলেন, ও মা, এই যে একটা সাহেবলা! মর, এত গাড়ি থাকতে আর জায়গা পাওনি মুখ পোড়া? ননিমাধব হেসে বলল, না, আমি সাহেব নই। আপনারা কোথায় যাবেন মা? মা একটুখানি অপদস্থ হয়ে পড়লেন। ও মা, তুমি আমাদেরই যে! আমরা যাব বাছা বহুত দূর। মুখ পোড়া বললাম, কিছু মনে করো না বাছা। না না, ছেলেকে মুখ পোড়া বলেছেন, তাতে আর হয়েছে কি? ননিমাধব কথা শিখেছে ভালো। মার প্রাণ একেবারে গলে জল হয়ে গেল। আহা, দিব্যি ছেলেটি তো! মা জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে বাছা তুমি? ননিমাধব বলল, আমি যাব না মা কোথাও, এমনি ঘুরে বেড়ানোই আমার কাজ। মা বললেন, আমরা বাছা কি কুক্ষণেই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আসার সময় ট্রেন ফেল হলো। গিয়েছিলাম আজিমগঞ্জে গঙ্গা চান করতে। বাড়ি থেকে গরুর গাড়ি আসবার কথা, ও বেলায় এসে একবার ফিরে গেছে। এ বেলায় যদি না আসে তো কি যে হবে বাবা, তাই ভাবছি। ননিমাধব জিজ্ঞাসা করল, স্টেশন থেকে বাড়ি আপনাদের কত দূর মা? অনেক দূর বাছা, 2 ক্রোশ। আর এই অন্ধকার রাত, আর এই মেঘ করে আছে। আর যদি কখনো বাড়ি থেকে বেরোই তুই, গৌরী, তুইও কান মল। বলে তিনি সত্যি সত্যি কানে হাত দিলেন। গৌরী হাসল। ননিমাধবও না হেসে থাকতে পারল না। হাসি নয় বাছা, বুক আমার দূর দূর করছে। এই রাত্রির কাল, সঙ্গে সমস্ত মেয়ে, আর মেয়ের গায়ে এক ঘা গয়না। বলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, গয়না টয়না খুলে ফেল বাছা, কাপড়ের একটা পুঁটলিতে না হয় বেঁধে দিই। গৌরী একবার মায়ের দিকে, একবার ননিমাধবের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। গা থেকে গয়না খুলল না। চলন্ত গাড়ির শব্দে বোধহয় কথা বলার খুব একটা সুবিধে হচ্ছিল না, তাই মা ও বেঞ্চ থেকে এ বেঞ্চে উঠে এলেন। আমার অভাব কিছু নেই বাছা, ঘর বাড়ি, জমি জায়গা, গাই গরু আমার যেমন আছে, গায়ে তেমনটি আর কারও নেই। নেই শুধু, সেই কথায় বলে না, আছে সবই বৃন্দাবনে, আধার সবই কেষ্টবিনে। বলে তিনি চোখ বুজে ঢোক গিলে হাত উল্টিয়ে গম্ভীরভাবে বসে রইলেন। ননিমাধব জিজ্ঞাসা করল, আপনি একা এলেন কেন? সঙ্গে একটা ব্যাটা ছেলে। কথাটা তাকে তিনি শেষ করতে দিলেন না, মাঝখানেই কথা বললেন। কিন্তু কণ্ঠস্বর তখন তার ভারী হয়ে উঠেছে। বললেন, সেই কথাই বলছি বাছা, আমার মতো অবাগির কি আর বেঁচে থাকা সাজে, না মুখ দেখাতে হয়? এই ঠিক তোমার মতো একটি, তোমার চেয়ে ডাগর একটি, আর একটি তোমার চেয়ে ছোট, এই তিনটিকে দিয়ে এসেছি বাছা শ্মশান ঘাটে তুলে। ছেলে তো নয়, যেন রাজপুত্তুর। বলতে বলতে ঠোঁট দুটো তার থরথর করে কেঁপে উঠল, চোখ দিয়ে টস টস করে জল গড়াতে লাগলো। মিনিট খানেক পর তিনি একটু সামলে নিয়ে গৌরীর দিকে আঙুল বাড়িয়ে বললেন, এখন বাচ্চা ওই আমার পুঁজি। থাক মা থাক, তুই ওইখানেই বসে থাক, কোনো ভয় নেই। ছেলেটি বড় ভালো ছেলে। হ্যাঁ বাবা, তোমার নামটা কি? আমার নাম ননিমাধব। মা বললেন, ননিমাধব? আমার একটির নাম ছিল সুবোধ, একটির নাম ছিল রাখাল, আর একটির নাম ছিল গোপাল। বলে ছেলে তিনটিকে মনে পড়তেই বোধ করি তিনি একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই যে তুমি মা মা বলে ডাকো বাছা, আমার বুকের ভেতরটা কেমন হা হা করে উঠছে। মনে হচ্ছে রাখাল আমার বেঁচে আছে। তুমি বাবা আমার ঠিক রাখালের মতো দেখতে। দেখতে দেখতে গাড়ি এসে সোনারডি স্টেশনে পৌঁছল। গাড়ি থামতে না থামতেই মা জিজ্ঞাসা করলেন, কোন স্টেশন বাবা? ননিমাধব জানলার দিকে মুখ বাড়ালো, কিন্তু স্টেশনে না আছে লোক, না আছে আলো। অন্ধকারে ভালো করে কিছু ঠিক ঠাহর করা যায় না।
গৌরী যেদিকে বসেছিল প্ল্যাটফর্ম সেই দিকে। গৌরী বলে উঠল, সোনাডি, মা তুমি নামো আগে। এক হাতে কাপড়ের বোঁচকা, আরেক হাতে একটা ঘটি নিয়ে মা তখন উঠে দাঁড়িয়েছেন। বললেন, জানিস তো ঠিক, মিনসেরা দুটো আলো জেলে রাখে না গা। গৌরী তাড়াতাড়ি করছিল, আমি দেখেছি মা, আলোর গায়ে নাম লেখা রয়েছে, তুমি নামো চট করে। ননীমাধব উঠে এসে দরজা খুলে দিয়ে মার হাত থেকে ঘটি ও বোঁচকা কেড়ে নিয়ে বলল, নামুন ধীরে ধীরে, তুমিও নামো গৌরী। মা ও গৌরীকে নামিয়ে দিয়ে ঘটি বোঁচকা নামিয়ে ননীমাধব জিজ্ঞাসা করল, আর কিছু আছে আপনাদের? না বাবা, কিচ্ছু নেই। গৌরী, তোর সেই খাগড়াই গেলাসটি। বলে আর জবাবের অপেক্ষা না করে মা বললেন, কিন্তু তুমি বাবা। হ্যাঁ বাবা, কত দূর যাবে বাবা ননি, তোমার মা আছে তো। সে কথার কোনো জবাব না দিয়েই ননীমাধব তার কাগজে মোড়া পোটলাটি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। সেখানেই হেঁট হয়ে একটা প্রণাম করে মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে ননীমাধব বলল, না মা, মা আমার নেই। আমার কপাল, আহা বাছারে, মা নেই তোমার। বলা তখনও শেষ হয়নি, এমন সময়ে সিটি দিয়ে গাড়ি ছেড়ে দিল। মা তাড়াতাড়ি বলে উঠলেন, গাড়ি যে ছেড়ে দিল ননি, তুমি ওঠো। কথাটা মার মুখের মধ্যে যেন আটকে রইল। নিতান্ত উদাসীনের মতো ননীমাধব সেই চলন্ত ট্রেনের দিকে একবার তাকালো মাত্র। বলল, চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি। আনন্দের আতিশয্যে মার মুখ দিয়ে আর কথা বের হলো না। গরুর গাড়ির কথা, অন্ধকার, এতখানি পথের কথা এতক্ষণ ভুলেই গিয়েছিলেন। বললেন, তোমায় যে কি বলে আশীর্বাদ করব বাবা। বলেই তিনি প্রাণপণে চিৎকার করতে লাগলেন, বংশী, বংশী, আমাদের বংশী এসেছিস? রাজীবপুরের বংশী, এখানে কেউ আছিস বাবা? অদূরে কয়েকজন গাড়োয়ান গাড়ি খুলে দিয়ে শুকনো খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। তাদেরই কে একজন বলে উঠল, হুম, বংশী তো নাই মা, গোপালগঞ্জের বলরাম আছে। গাড়ি তার আসেনি। ননীমাধব বিস্তর হাঁকডাক করে গাড়ির খোঁজ করতে লাগলো। শেষে অনেক কষ্টে, অনেক খোঁজাখুঁজির পর খবর পাওয়া গেল যে স্টেশনের একজন খালাসির নাকি একজোড়া গাড়ি আছে। অসময়ে বেশি ভাড়া পেলে সে নাকি ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছে দেয়। ননীমাধবের সাহেবী পোশাক দেখে স্টেশন মাস্টার স্বয়ং সুপারিশ করলেন। লোকটা তক্ষুনি তার গাড়ি জুড়ে এনে বলল, চলুন হুজুর। ননীমাধবকে আশীর্বাদ মার যেন আর ফুরাতে চায় না। খানিকক্ষণ পরে বললেন, তোমার ওই সাহেবের মতন ওইগুলো তুমি খোলো বাচ্চা, আমার বড় ভয় করে। ননীমাধব হাসতে লাগলো, খুলবো মা খুলবো, বাড়ি গিয়েই খুলে ফেলবো এসব। তারপর সারা রাস্তা ধরে মা তাকে কত কথা জিজ্ঞাসা করলেন। সত্যি মিথ্যে জড়িয়ে কোনো প্রশ্নেরই জবাব দিতে সে কসুর করল না। জায়গা জমি বাড়িঘর সবই আছে, কিন্তু মা নেই, বাবাও মরেছেন। আত্মীয় স্বজনের মধ্যে আছে মাত্র এক মামিমা। মামার বিষয় সম্পত্তি, প্রকাণ্ড জমিদারি, লাখো লাখো টাকা। মামিমা তাকে বিয়ে করে ঘর সংসারী হতে বলেন, কিন্তু বিয়ে সে এখন করতে চায় না, তাই এমন করে পালিয়ে পালিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মা তার কথাও শুনছিলেন, সঙ্গে সঙ্গে এটাও ভাবছিলেন যে ছেলেটিকে এত রাতে বাড়ি নিয়ে গিয়ে তিনি কি খেতে দেবেন। কথা শেষ হলে গৌরীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কলা কি রাতের বেলা পারতে নেই মা? গৌরী বোধ করি অন্য মনস্ক ছিল, কথাটা সে ভালো করে বুঝতে পারল না। বলল, কি মা, কি বললে? রাত্রিকালে গাছ থেকে কলার কাঁদি কাটলে কিছু হয় না কি গৌরী? গৌরী বলল, হ্যাঁ মা, সে যে কুষ্ঠব্যাধি না কি হয়, তুমি তো একদিন বলেছিলে। তবে আর কাজ নেই মা। বলে মা চুপ করলেন। মাকে সবাই গৌরীর মা বলে ডাকে, আগে বোধ করি সুবোধের মা বলতো।
সবাই বলে মাগি বকে একটুখানি বেশি, নইলে অমন সাদাসিধে ভালো মানুষ সত্যিই দেখা যায় না। আজকাল মুখে তার ননীমাধবের কথা ছাড়া আর কথাই নেই। বলেন, অমন ছেলে আর দুটি হয় না, আমি আমার রাখালকে ফিরে পেয়েছি। হা হা, মা নেই ছেলেটির, মামি বড়লোক, দুয়ারে হাতি বাঁধা। ননীমাধব যাই যাই করে, মায়ের চোখে তখন জল ভরে আসে। বলেন, আর দুটি দিন বাছা। দুটি দিন করে ননীমাধবের আর যাওয়াই হয় না। মাসখানেক পরে হঠাৎ শোনা গেল ননীমাধবের সঙ্গে গৌরীর নাকি বিয়ে। গ্রামের লোক তো অবাক, যেমন ছেলে তেমনি মেয়ে। সবাই বলে, ভগবানের দেওয়া, এমনি করেই জোটে, নইলে কোথায় তীর্থে করতে গিয়ে পথে দেখা। পাড়ার একজন হিতৈষিনী মেয়ে এসে জিজ্ঞাসা করে, ছেলেটির খোঁজ খবর সব নিয়েছিস তো গৌরীর মা? বরের আপনজন কেউ এলো না যে এখনো। গৌরীর মা চোখ মুখের ইশারায় তাদের একটুখানি দূরে নিয়ে গিয়ে হাত নেড়ে বলেন, চুপ চুপ, লুকিয়ে বিয়ে হচ্ছে মা, লুকিয়ে। জানাজানি হলেই কি আর রক্ষে আছে? আমার মতন অমন 7টা গৌরীর মা ওদের দাসীবাদীর যুগ্যী। সেই এক কথা, বলেন, মামির দুয়ারে হাতি বাঁধা। অজানা ছেলেটির ঠিকানা না জেনে বিয়ে দেওয়া। কেউ কেউ বলতে লাগলো, নিজের ছাগল কেউ যদি মাথার দিকটা না কেটে লেজের দিকে কাটে, তো তোমারই বা কি, আমারই বা কি? নিজের মেয়ে, যা খুশি তাই করুক না বাপু। কিন্তু মুরব্বি মাতব্বরেরা ছাড়লেন না। তাদেরও দু একজন গৌরীর মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন করলেন। গৌরীর মা তাদেরও ঠিক সেই এক কথা বলে চুপ করিয়ে দিলেন। আমার 3 কাল গিয়ে এক কালে ঠেকলো, আর আমি বুড়ি মাগি কিনা না জেনে শুনেই কি বলো যে তোমরা। যাই হোক, কাউকে কিছু বলতে হলো না। খুব ধুমধামের সঙ্গে পরের 3রা তারিখে শুভ কাজ নির্বিঘ্নেই সুসম্পন্ন হয়ে গেল। গৌরী তার প্রতিবেশিনী সঙ্গিনীদের সঙ্গে হেসে খেলে ঘুরে বেড়ায়, আর বাড়ি ঢুকলেই কেমন যেন লজ্জিত সংকুচিত হয়ে ওঠে। মা বলেন, আমার কপাল, বসে বসে দুদণ্ড কথা কনা তোরা। দরজার ফুটো দিয়ে গিয়ে দেখি, দেখে প্রাণ জুড়োক। গৌরী মুচকি মুচকি হাসে, হেসে যেন সে লজ্জায় আরও বেশি জড়সড় হয়ে যায়। রাত্রে সঙ্গিনীরা তাকে জোর করে ঠেলতে ঠেলতে ননীমাধবের ঘরে পৌঁছে দিয়ে আসে। গৌরী সেই যে বিছানার একপাশে মুড়িসুড়ি দিয়ে শুয়ে পড়ে, একবারের জন্য আর মুখ তুলতে পারে না। ননীমাধব বলে, কি গো লজ্জাবতী, লজ্জার যে আর সীমা নেই দেখছি। গৌরী মুখও তোলে না, কথাও বলে না, অথচ বিয়ের আগে কথা সে তার সঙ্গে কতবার বলেছে। ননীমাধব একবার উঠে গিয়ে বাইরে দেখে আসে কেউ আড়ি পাচ্ছে কিনা। তারপর ফিরে এসে বলে, না, কেউ নেই। গৌরী? লেপের তলা থেকে গৌরী সাড়া দেয়, হুম। তাই তো বলি, বলে ননীমাধব হাসে। গৌরী ধীরে ধীরে লেপের তলা থেকে মুখ বার করে বলে, আজ এমন মজা হলো, মা বলে তোরা দুজনে কথা কও, আমি দেখি। বলে ফিক ফিক করে হাসতে হাসতে আবার লেপের নিচে মুখ লুকোয়। দুষ্টুমি করে ননীমাধব লেপটা তুলে ধরে। গৌরী হেসে বলে, বারে, আমার শীত করে না। ননীমাধব তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে, করুক, কিন্তু তোমারও দুল জোড়াটি খুলো না যেন, চমৎকার মানায়। এই দুলের প্রসঙ্গে গৌরী আর কথা বলে না, চুপ করে কি যেন ভাবে। চুপ করে রইলে যে, কি বলবো? জবাবটা ননীমাধবের ভালো লাগে না। বলে, তোমার কি মনে হয় ট্রেনে সেদিন তোমার ও দুটো আমি চুরি করতে চেয়েছিলাম? গৌরী আবার কথা বলল, বলল, তা না তো কি, তোমার তাই বিশ্বাস? গৌরী ঘাড় নেড়ে হুঁ বলে সরে সরে লেপের তলায় গিয়ে ঢোকে। কথাটা চাপা দেওয়ার জন্য ননীমাধব অন্য কথা পাড়তে চেষ্টা করে,
কিন্তু সব তার বিফল হয়ে যায়। গৌরী চুপ করে থাকে। ননীমাধবের আর ঘাটাঘাটি করতে ইচ্ছে হয় না। ইচ্ছে না হলেও গৌরীর এই বিশ্বাসের কথাটা তার মনের মধ্যে কেমন যেন নিষ্ঠুরভাবে চেপে বসে। অনেকক্ষণ ধরে ওই কথাটাই মনের মধ্যে ঘোরাফেরা করে। রাত্রে ভালো ঘুম হয় না। এমনি করে নবপরিণীত বর-বধূর প্রেমালাপের সূত্রটা কোথাও যেন ছিঁড়ে যায়। সেদিন রাতে কথাবার্তার মাঝখানে ননীমাধব হঠাৎ বলে বসল, আমার কি ইচ্ছে করে জানো গৌরী, আমি কোথাও কোনো দূর দেশে চলে যাই। তুমি চিঠিপত্র লিখবে, আমি তার জবাব দেব, আবার তুমি লিখবে, আবার আমি লিখব। এমনি করে আমাদের চিঠি লেখালেখি চলবে। তারপর হঠাৎ একদিন আমি এসে হাজির হব। কেমন? গৌরী ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। ননীমাধব জিজ্ঞাসা করল, আমি কাছে থাকবো না, তোমার মন কেমন করবে না? এবারেও গৌরী ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, করবে। বলেই একটুখানি থেমে জিজ্ঞেস করল, কোথায় যাবে? যাব না কোথাও, এমনি বলছিলাম, যদি যাই। গৌরী তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, না, তুমি যেও না। কথাটা অন্যদিকে চলে যায় দেখে ননীমাধব বলল, যাচ্ছি আর কোথায়, যাব না, কিন্তু ধরো যদি যাই, তুমি তো ভালো করে লিখতে পড়তে জানো না, চিঠি তুমি কাকে দিয়ে লেখাবে? গৌরী তার চোখ দুটো স্থির করে একটুখানি ভেবে বলল, কেন, মিনিকে দিয়ে। মিনিকে? সেই যে তোমায় কার্তিক বলে ডাকে, সেই যে কানে বটফল আছে, নাকে চিড়িতন। ননীমাধব বলল, ও, সে তো লিখতে ভালো জানে না, আমি দেখেছি। গৌরী সত্যিই চিন্তিত হয়ে পড়ল। বলল, তবে তবে ওই জিতুকে দিয়ে। জিতুকে? মিনির ভাই গো, ওইটুকু ছেলে, 3rd ক্লাসে পড়ে। হুম। বলে ননীমাধব হঠাৎ গম্ভীর হয়ে গেল এবং তাকে চুপ করে থাকতে দেখে গৌরীর কি যে মনে হলো কে জানে। বলল, তোমার গিয়ে কাজ নেই। ননীমাধব নিষেধ করে, বলে, তুমি ছেলে মানুষ নও, যেও না ওদের সঙ্গে, পাড়ার মেয়েগুলো ভালো নয়। গৌরী ভাবে কথাটার প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ সে করতে পারে না, মুখ বন্ধ করে চুপ করে থাকে। ননীমাধব বলে, চুপ করে রইলে যে। ঘাড় নেড়ে গৌরী বড় দুঃখে জানায়, বেশ, যাব না তাহলে। সঙ্গিনীরা দুপুরে ডাকতে আসে। গৌরী বলে, না ভাই, এইখানেই খেলা করি আয়। মিনি বলে, কেন লা, বাড়ি ছেড়ে আর বুঝি তোর নড়তে ইচ্ছে করে না? গৌরী লজ্জিত হয়ে হেসে বলে, ধ্যাত, তা কেন? তবে আর কি, চল। বলে মিনি তাকে একরকম জোর করে ধরে নিয়ে যায়। পথে যেতে যেতে মিনিকে সে একটুখানি দূরে নিয়ে গিয়ে কাঁধে হাত দিয়ে চুপি চুপি বলে, ও ভাই বারণ করেছে। মিনি বলে, ও মা গো, কেন, আমরা কি তোকে খেয়ে ফেলবো নাকি? গৌরীও বলে, কে জানে ভাই, কিরকম যে মানুষ। কথাটাকে মিনি তেমন গ্রাহ্যই করে না, বলে, হ্যাঁ, ও যেন দেখতে আসছে, চল। ননীমাধব আবার একদিন বারণ করে, বললাম, তবু শুনলে না তো। কথাটা গৌরীর মনেই ছিল না। বলল, কি, ভুলে গেছো? তা যাবে বই কি। গৌরী মনে করবার চেষ্টা করতে থাকে। বলে, ও, সেই কথা তো, আচ্ছা আর যাব না দেখো। দুদিন সত্যি সে যায় না, কিন্তু 3 দিনের দিন সে এক ভারী মজার ব্যাপার। কোথা থেকে একদল বিদেশি ভ্রমণকারী এসে সমস্ত গ্রামখানাকে একেবারে ছেয়ে ফেলেছে। পুরুষেরা সর্বাঙ্গে ছাই মেখে, মাথায় জটা পরে, হাতে কমণ্ডলু নিয়ে সাধু সেজে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ায়। আর রং বেরঙের ঘাগরা পরা মেয়েগুলো তাদের সারা দুপুরবেলাটা গ্রামখানিকে গুলজার করে রাখে। কেউ বা বুড়ো বুড়িদের বাতের ওষুধ দেয়, ধনেশ পাখির তেল বিক্রি করে, কেউ বা স্বামী বশ করবার সিঁদুর দিতে চায়, কেউ বা শত্রু দমন করবার গুপ্ত মন্ত্র জানে, কেউ বা পুত্রহীনা নারীর বন্ধাত্ব ঘোচাতে পারে,
কেউ বা বিড়বিড় করে মন্ত্র পড়ে চোখের সামনে অদ্ভুত সব খেলা তামাশা দেখিয়ে বেড়ায়। মিনি বলল, চল ভাই দেখে আসি। গৌরীর ইচ্ছে ছিল ১৬ আনা, তবু সে ভয়ে ভয়ে বলল, না ভাই, আমর ছুরি ভয়েই মরল। গৌরী কি যে বলবে কি যে করবে কিছুই বুঝতে পারল না। মিনির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মিনি বলল, চল ভাই চল, দেখতে তো পাবে না, জিজ্ঞেস করে তো বলবি যাইনি, ব্যাস ফুরিয়ে গেল। পরামর্শ মন্দ নয়। গৌরী বলল, চল তবে। এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে তারা শেষে অনেক কষ্টে সুরেশীদের বাড়ি গিয়ে দেখে গোলাপি রঙের ঘাগরা পরা একটি মেয়ে সেখানে তার তল্পি তল্পা খুলে ভেলকিবাজি দেখাতে শুরু করেছে। হাতে কিছুই নেই, দেখতে দেখতে মন্ত্র পড়ে ফোঁ দিতেই টাকা বের হয়। টাকা হঠাৎ মার্বেলের গুলির আকার ধারণ করে, মার্বেলের গুলি অদৃশ্য হয়ে গিয়ে একটা পুতুল হয়, আবার পুতুল উড়ে গিয়ে ক্রমাগত ডিম বের হতে থাকে। কোথা থেকে যে আসে এবং কোন দিক দিয়ে যে উড়ে যায় কিছুই টের পাওয়ার উপায় নেই। তারপর এমনি করে একটির পর একটি কত রকমের কত অদ্ভুত খেলা দেখানো চলে। অবাক হয়ে সকলে সেই বিদেশি মেয়েটার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দু একটা মেয়ে তার কৌশল ধরে ফেলে তাকে জব্দ করার চেষ্টা করে, কিন্তু না পেরে শেষে নিজেরাই অপদস্থ হয়ে সরে দাঁড়ায়। মিনি বলল, কেমন, আসতে চাইছিলি না যে? গৌরী বলল, হ্যাঁ ভাই। ঘুরে ফিরে এর ওর বাড়ি গল্প করে বাড়ি যখন তারা ফিরল তখন প্রায় সন্ধে। রাত্রে ননিমাধব জিজ্ঞাসা করল, গিয়েছিলে আজ? কি জবাব দেবে বুঝতে না পেরে সে এমন ভাব দেখালো কথাটা যেন সে শুনতেই পায়নি। বলল, কি, কোথায়? গম্ভীরভাবে ননিমাধব বলল, বেড়াতে। অম্লান বদনে গৌরী ঘাড় নেড়ে বলে ফেলল, না। ননিমাধব আর কোনো কথা জিজ্ঞাসা করল না। ফাগুন মাসে মিনির বিয়ে। হ্যাঁ গো, মিনি আমার অতদিনের বন্ধু, ওর বিয়ে দেখতে যাবো তো, তা যদি যেতে না দাও তাহলে ভারী অন্যায় হবে কিন্তু। ননিমাধব বলল, আমি কি তোমায় বেঁধে রেখেছি? গৌরী বলল, দেখো, তাই আমি বলছি বুঝি। ননিমাধব চুপ করে রইল। গৌরী তার ভয়ে কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর সাহস করে আবার জিজ্ঞাসা করল, যাবো তো। যেও, কিন্তু বেশিক্ষণ থেকো না যেন। না, থাকবো না। বাসর যেগো না, দূর থেকে বর দেখবে, দেখেই চলে আসবে। গৌরী ঘাড় নেড়ে বলল, বেশ। অনুমতি পেয়ে গৌরী বর দেখতে গেল। কথা থাকলো মা নিজে গিয়ে তাকে নিয়ে আসবেন। মিনি তার ছেলেবেলার সঙ্গী। পাড়ার যত মেয়ে সেখানে এসে জুটেছে। কত আমোদ, কত আহ্লাদ। সেসব ছেড়ে সহজে বাড়ি ফিরতে তার ইচ্ছে করছিল না। অথচ মা হয়তো এখনই ডাকতে আসবেন, না ফিরলেও নয়। এত আনন্দের মাঝখানেও তার বুকের ভেতরটা কেমন খচখচ করতে লাগলো। মনে হলো বিয়ে যেন তার না হলেই ভালো হতো। বরকন্যার হাতে হাত বেঁধে দিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন। শুভদৃষ্টি তখনও বাকি। এমন সময়ে লণ্ঠন হাতে নিয়ে তার মা এসে উপস্থিত। তাকে দেখা মাত্র গৌরীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। গৌরীর মা আসতেই মেয়েরা তাকে ঘিরে ধরল। এসো মা, এসো, তুমি না এলে। মা বললেন, হ্যাঁ মা, আসতাম এতক্ষণ, কিন্তু জামাই রয়েছে ঘরে বাছা, না খাইয়ে শুইয়ে তো আসতে পারি না মা। কই বর দেখি। ছাদনাতলার একটুখানি দূর থেকে লণ্ঠন তুলে মা বর দেখলেন। ও মা, এ যে বেশ ছেলেটি, আহা, এ যে ঘর আলো করা জামাই হয়েছে বাছা। কই মিনুর মা কই? বলে তিনি পিছন ফিরতেই পট্টবস্ত্র পরিহিতা মিনুর মা তার পায়ের ধুলো নিয়ে বললেন, আশীর্বাদ করো, আমার মিনু যেন। কথাটা শেষ হলো না। আনন্দে তার গলা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর মিনির যত সমবয়সী বন্ধুরা তখন হল্লা করছে। মা ডাকলেন, কই মা গৌরী, আয় বাছা আয়। কিছুক্ষণ আগে বোধ করেই তাদের এই কথাই হচ্ছিল। কে যেন একটা মেয়ে বলে উঠল, মায়েরই আর কি। গৌরীও বলল,
দাঁড়াও না মা একটুখানি, এই একটুখানি, শুভ দৃষ্টিটা হয়ে যাক। একটা মেয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে মিনির মাকে খবর দিয়ে এলো। তাই নাকি? মিনির মা ওদিকের কাজ ফেলে ছুটে এলেন। ওমা, সে কি কথা গো, গেলেই হলো কি না? বলে হাসতে হাসতে তিনি তাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে গেলেন। গৌরীর মাকে ভোলাতে আর কতক্ষণ, নিতান্ত সহজ সরল ভালো মানুষ। বিয়েবাড়ির কাজে লাগিয়ে দেওয়া মাত্র বাড়ি ফেরার কথা তার আর মনেই রইল না। বিয়ে শেষ হয়ে গেল, বরযাত্রীদের খাওয়া দাওয়া মিটল, বাসরের উদ্যোগে মেয়েরা তখন মেতে উঠেছে। গৌরীর মনে পড়ল বাসরে যাওয়া তার নিষেধ। একবার ভাবল মাকে নিয়ে চুপি চুপি এই সময় সে সরে পড়ে। সারাদিন উপবাসের পর মিনুর মা যখন মিনুকে তার কোলে বসিয়ে আদর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, লাল চেলি পরা মিনুর কপালে চন্দনের ফোঁটা, হলুদ রঙের সুতো বাঁধা হাতে একটি রূপার কাজললতা। মিনু তার মায়ের কোল থেকে মুখ তুলে ছোট্ট একটা মেয়েকে কাছে ডেকে চুপি চুপি বলল, গৌরীকে ডাকতো সাবু। আহা, গৌরীকে সে অনেকক্ষণ দেখেনি। গৌরী কাছে এসে বসতেই লজ্জায় সে মায়ের কোল থেকে নেমে বলল, আর খাবো না মা। বলেই সে গৌরীর একখানা হাত চেপে ধরে জল ভরা চোখে তার মুখের দিকে একবার তাকালো। বলল, যাস নে ভাই। গৌরী তখন ঝরঝর করে কেঁদে ফেলেছে। মিনুর মা তাকে চুপ করালেন। ছি মা, আনন্দের দিনে আজ কি চোখের জল। বলে তাকে চুপ করাতে গিয়ে তিনিও মহাবিপদে পড়লেন। নিজের চোখের জল গোপন করা তার পক্ষেও দুঃসাধ্য হয়ে উঠল। মা ও মেয়ে যখন বাড়ি ফিরল, রাত্রি তখন অনেক হয়েছে। মা এবার বললেন, যা মা, তুই ওপরে যা। পা টিপে টিপে গৌরী দোতলায় গিয়ে দেখে ননী মাধবের ঘরের দরজার ভিতর থেকে খিল বন্ধ। ফিরে এসে বললেন, আজ আমি তোমার কাছে শুই মা। মা আজকাল মেয়েকে নিয়ে শুতে পান না। বললেন, বেশ তো। দরজা বন্ধ বুঝি? গৌরী চুপ করে রইল। পরদিন সকালে ননীমাধব কোনো কথাই জিজ্ঞাসা করল না। গৌরী ভাবল, হয়তো এই সামান্য কথা নিয়ে সে আর তাকে বেশি কিছু বলবে না। সত্যিই বলল না। রাত্রে সে মাত্র একবার জিজ্ঞেস করল, সকালে এসেছিলে? ঘাড় নেড়ে গৌরী বলল, না, এসেছিলাম রাত্রেই। কি করব বলো, কিছুতেই ছাড়ে না, তাই একটুখানি দেরি হয়ে গেল। এসে দেখি দরজায় তোমার খিল বন্ধ। মায়ের কাছেই শুয়েছিলাম। কিছু না বলে ননীমাধব এমনিভাবে চুপ করে রইল যে গৌরীর মনে হলো কথাটা সে বিশ্বাস করেনি। বলল, মাকে না হয় জিজ্ঞাসা করে দেখো। ননীমাধব তবুও নিরুত্তর। মিনুকে তার শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছতে গিয়েছিল মিনুর সেই 3rd ক্লাসে পড়া ভাই জিতু। সেদিন বিকেলে গৌরী তাদের রান্নাঘরের সামনের চালায় বসে পান সাজছে। এমন সময়ে ছুটতে ছুটতে জিতু এসে হাজির। গৌরী তাকে দেখা মাত্র পান সাজা ফেলে হেসে জিজ্ঞাসা করল, ফিরে এলি তোরা? কেমন শ্বশুরবাড়ি রে? গৌরী তার সামনে চেপে বসল। বসে 2 হাঁটুর ওপর হাত রেখে দুলে দুলে মিনুর শ্বশুরবাড়ির গল্প আরম্ভ করল। প্রথমেই আরম্ভ করল, দুটো যা কুকুর আছে বাড়িতে, ফাইন, একটা কালো, একটা কালোয় সাদায়। গৌরী কুকুরের গল্প শুনতে চায়নি। জিজ্ঞাসা করল, শ্বশুর শাশুড়ি আছে কিনা তাই বল আগে। দাঁড়াও বলছি। বলে কুকুর দুটো যে নতুন মানুষ দেখলেই চিৎকার করে এবং তাকেও যে দিনকতক অত্যন্ত বিব্রত করে তুলেছিল, প্রথমে সেই কথাই বলল। পরে জামাইবাবু কেমন করে তাদের সঙ্গে তাদের ভাব করে দিলেন, অঙ্গভঙ্গি সহকারে তার বিস্তারিত বর্ণনা দিয়ে সে বলল, হ্যাঁ, শ্বশুর আছে, শাশুড়িও আছে। বলেই জিতু মুখ বাড়িয়ে গৌরীর কানের কাছে চুপি চুপি বলল, শাশুড়ি মাগি ভারী বজ্জাত, এমনি উঁচু উঁচু দাঁত, তেমনি কালো মাগি তেমনি মোটা। দিদিকে আসতে দিচ্ছিল না কিছুতেই। তবে শ্বশুরটা ভালো। পানে সুপারি দিতে দিতে গৌরী জিজ্ঞাসা করল, মিনু কাঁদেনি তো সেখানে গিয়ে? বাহ, কাঁদবে কেন? বলে আবার সে তার কানের কাছে মুখ নিয়ে গেল।
বলল, জামাইবাবু যে খুব ভালোবাসে। গৌরীর মুখখানা হঠাৎ লাল হয়ে উঠল। হাসতে হাসতে বলল, যা, তোকে যেন ওই কথা আমি জিজ্ঞেস করছি। জিতু বলল, দিদি তোকে যেতে বলেছে। গৌরী হেঁট মুখে পানের খিলি করতে করতে ভাবতে লাগলো, যেতে সে পারবে কিনা কে জানে। জিতু ভাবল কথাটা সে বিশ্বাস করেনি। বলল, মায়েরই বলছি, যাস যেন। বলে হাত বাড়িয়ে একেবারে যতগুলো পান হাতে ওঠে একসঙ্গে ততগুলো তুলে নিয়ে জিতু পালিয়ে যাচ্ছিল। অতগুলো নিস নে, বলে হা হা করে গৌরী তার হাত থেকে পানগুলি কেড়ে নিতে গেল। কিন্তু জিতুও ছাড়বার পাত্র নয়। দুজনে টানাটানি ছেঁড়াছেড়ি করতে গিয়ে কতগুলো পান ছিঁড়ে মাটিতে পড়ল। একটা মাত্র খিলি আসলো গৌরীর হাতে। বাকি গোটা দুই পান একসঙ্গে মুখে পুরে দিয়ে হাসতে হাসতে জিতু ছুটে পালালো। যাওয়ার সময় চিৎকার করে বলে গেল, যাস যেন। ঘাড় নেড়ে গৌরী বলল, যাব। বলেই সে মুখ ফেরাতেই ওপরের জানলার দিকে হঠাৎ তার নজর পড়ল। দেখল জানলা খোলা এবং সেই জানলার একটা কপাটের আড়ালে ননীমাধবের সন্দিগ্ধ তীক্ষ্ণ দুই চোখ তারই ওপর স্থির, নিবদ্ধ। কয়েকদিন পরে শাশুড়িকে ডেকে ননীমাধব একখানা চিঠি দেখালো। চিঠিখানা অত্যন্ত জরুরি। লিখেছেন ননীমাধবের সেই বড়লোক মামিমা। ননীমাধব বলল, বিয়ে করেছি শুনে ভারী খুশি হয়েছেন, আবার দুঃখও করেছেন একটুখানি। লিখেছেন, বউ নিয়ে তুই আমার এই চিঠিখানি পাবা মাত্র আসিস যেন, না এলে কিন্তু ভালো হবে না। মাও খুব খুশি হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ভাবছিলাম রাগ করবেন হয়তো, বাঁচা গেল। খুশি হয়েছেন তাহলে? কি বলো বাবা, হ্যাঁ, খুশি হয়েছেন কি বলো? বলে আহ্লাদে একেবারে আটখানা হয়ে চিঠিখানি মা একবার হাতে করে তুলে নিলেন। পড়তে জানেন না, কি করবেন? নাড়াচাড়া করতে করতে বললেন, এই কটি কথা, তাও খামে চিঠি লিখেছেন, যেতে বলেছেন, তা বলবেন বই কি। কিছুক্ষণ পরে ননীমাধব জিজ্ঞাসা করল, কি হবে তাহলে, কবে যাওয়া হচ্ছে আমাদের? মা বললেন, দাঁড়াও বাবা দাঁড়াও, যাবে, দুদিন সবুর করো, ভরচাজকে দিন টিন দেখাই। ননীমাধব বলল, আজই দেখাবেন যেন, মামিমাকে অনেক দিন দেখিনি, আমারও মন কেমন করছে। মা বললেন, তা তো করবেই বাছা। দিন 15 পরে মামিমার কাছ থেকে একখানা টেলিগ্রাম আসলো, এখনো তোমরা আসলে না কেন? মা আর চুপ করে থাকতে পারলেন না। দিন স্থির হলো মাসের 13 তারিখে, রাত্রের ট্রেন। একটি মাত্র মেয়ে, বিয়ের সময় মা তাকে ফাঁকি দেননি। গয়না দিয়েছিলেন প্রায় 3000 টাকার। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা ননীমাধব, সব গয়নাই দেব সঙ্গে, কি বলো তুমি? কিন্তু বাবা, আধার রাত, গরুর গাড়িতে যাবে। ননীমাধব বলল, কিছু ভয় নেই মা। একটা একটা করে মা তাকে সব গয়নাই পরিয়ে দিলেন। সবচেয়ে ভালো শাড়ি পরালেন, সবচেয়ে ভালো জামা পরালেন, দামি একখানি শাল দিলেন সঙ্গে। তারপর প্রয়োজনীয় জিনিসপত্রে বাক্স গুছিয়ে দিয়ে সাবধানে থাকতে বলে পিঠে হাত দিয়ে বললেন, কাঁদিস নে মা, বড়জোর 7 দিন কি 10 দিনের বেশি রাখবে না, আমি বলে দিয়েছি ননীমাধবকে। মেয়েকে কাঁদতে নিষেধ করে মাও কাঁদলেন। একা ঘরে তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? গরুর গাড়ি এসে দরজায় দাঁড়ালো। শীতকাল, অন্ধকার রাত্রি। গ্রামে তখনও পর্যন্ত দু একজনের খামারে ধান ঝাড়াইয়ের কাজ চলছিল। গাড়ির নিচে গাড়োয়ান তখন একটা লণ্ঠন বেঁধে নিল। মাও কাঁদলেন, মেয়েও কাঁদল। মেয়ে জামাই গাড়িতে উঠে বসলে গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। যতক্ষণ দেখতে পাওয়া গেল লণ্ঠন হাতে দরজার কাছে মা দাঁড়িয়ে রইলেন। দুধারে ধানের ক্ষেত, মাঝখানে গরুর গাড়ি চলার পথ, চারদিকে অন্ধকার, আকাশে অগণিত নক্ষত্র। গাড়ির নিচের লণ্ঠনের আলোতে পথের একটুখানি মাত্র দেখা যাচ্ছিল।
দূরে দূরে কয়েকটা অস্পষ্ট গ্রাম। কতগুলো শিয়াল একবার কাছাকাছি কোথায় যেন চিৎকার করে উঠতেই ননিমাধব জিজ্ঞাসা করল, হ্যাঁ রে পাঁচু, এইখানেই না সেদিন কাকে যেন আগলে ছিল? গাড়োয়ান বলল, আগে না, এইখানে নয় জামাইবাবু, সেই ভূতেশ্বরের মাঠে। জায়গাটা তেমন ভালো নয়, মরুইপুরের একটা শ্মশান আছে। গাড়ির মধ্যে একটু একটু করে সরে সরে গৌরী ননিমাধবের গা ঘেঁষে বসল। এই যে, এই দিকে ভূতেশ্বরের মাঠ, ঠাকুর আছেন, প্রণাম করো, বলে ননিমাধব নিচের হাত দুটো কপালে ঠেকিয়ে গৌরীকেও একটা প্রণাম করতে বলল। জিজ্ঞেস করল, ভয় করছে তোমার? গৌরী ঘাড় নেড়ে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে অত্যন্ত চুপি চুপি বলল, হুম। ননিমাধবও তেমনি আস্তে আস্তে বলল, গয়নাগুলো পরে আসা ভালো হয়নি, হাত বাক্সটা কোথায়? এই যে, বলে গৌরী তার পাশে হাত বাড়িয়ে বাক্সটা ননিমাধবের হাতের কাছে এগিয়ে দিল। ননিমাধব বলল, খোলো, একটি একটি করে ধীরে ধীরে গয়না টয়না সব খুলে তুমি রাখো এতে, রেখে চাবি বন্ধ করো। গৌরী তাই করতে বসল এবং কিছুক্ষণ পরেই নাকের নাকছাবিটি ছাড়া সব গয়নাগাটি খুলে ফেলে বাক্সবন্দি করে চাবিটি ননিমাধবের হাতে দিয়ে বলল, তুমি রাখো। ননিমাধব বলল, চাবি থাক না তোমার কাছে। গৌরী ঘাড় নেড়ে চুপি চুপি বলল, না, যদি কেড়ে নেয়, বলে ফিক করে একটুখানি হাসল। অন্ধকারে সে হাসির কিছু দেখা গেল না, কিন্তু গৌরীর মাথাটা তার কোলের ওপর ঢলে পড়তেই ননিমাধব ধীরে ধীরে তা কোল থেকে নামিয়ে দিয়ে বলল, ঘুম পাচ্ছে তো শো এখানে। গাড়ি স্টেশনে এসে পৌঁছল। সেই স্টেশন। সেদিনও এমনি এক অন্ধকার রাতে তারা এখানে এসেই নেমেছিল। লণ্ঠনের কাঁচটা কালি পড়ে পড়ে একেবারে কালো হয়ে গেছে। গৌরী কতদিনের জন্য বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কে জানে। পাঁচুর সঙ্গে কথা বলার আর কোনো ছুতো না পেয়ে বলল, এ আলোয় তুমি কেমন করে বাড়ি ফিরে যাবে পাঁচু? লণ্ঠনটার দিকে একবার তাকিয়ে ঈষৎ হেসে পাঁচু বলল, এতেই ঠিক চলে যাব দিদি, ঘরমুখো গরু, কিচ্ছু বলতে হবে না, দেখতে না দেখতে ওরা উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে। গৌরী চুপি চুপি বলল পাঁচুকে, মাকে বলো পাঁচু, মা যেন আমার জন্যে না ভাবে। কথাটা বলতে বলতে গৌরীর ঠোঁট দুটো কেঁপে উঠল। আরও কি যেন সে বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। গয়নার ছোট বাক্সটি হাতে নিয়ে ননিমাধব বলল, নে পাঁচু, একে একে বড় বাক্স দুটো নামিয়ে নিয়ে চল প্ল্যাটফর্মে দেখি, গাড়ি আসতে হয়তো আর বেশি দেরি নেই। স্টেশনটি নিতান্ত ছোট, প্ল্যাটফর্ম বলতে কোথাও কিছু ছিল না। গাড়ি যেখানে এসে দাঁড়ায়, লাইনের ধারে সেইখানের জমিটা মাত্র লাল কাকড় বিছিয়ে সমতল করা হয়েছে। চারিদিক অন্ধকার। স্টেশন ঘরের সামনে দেওয়ালের গায়ে মাত্র কেরোসিনের একটি আলো মিটমিট করে জ্বলছিল। বাকি আলোগুলো তখনও জ্বালানো হয়নি। বাংলাদেশে শীত তখন আর নেই বললেই হয়। চৈত্রের প্রথম, বসন্তের হাওয়া বইছিল। বাক্স দুটি নামিয়ে দিয়ে প্রণাম করে পাঁচু বিদায় নিল। ননিমাধব বলল, বসো তুমি ওই বাক্সের ওপর চেপে। কিন্তু স্বামী দাঁড়িয়ে আছে, নিজে সে বসবে কেমন করে? গৌরী ইতস্তত করছিল। ননিমাধব বলল, বসো, আমি টিকিট কেটে আনি। দুপা এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে বলল, একা ভয় করবে না তো? গৌরী ঘাড় নেড়ে বলল, না। ট্রেন আসলো আধ ঘন্টা দেরি করে। ব্রাঞ্চ লাইনের ট্রেন। না আছে আলো, না আছে যাত্রী। জন ২-৩ উঠল, জন ৪-৫ নামল। একটুখানি গোলমাল হইচই হলো, তারপর সিটি দিয়ে ট্রেন ছেড়ে দিল। দেখা গেল ইন্টার ক্লাসের একটি কামরায় গৌরী ও ননিমাধব উঠে বসেছে। ট্রেনের জানলার বাইরে ননিমাধব ঘন ঘন তাকাচ্ছিল। সামনের দুটো বেঞ্চে আরও জনকতক যাত্রী আগাগোড়া মুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। গৌরীর ইচ্ছে করছিল স্বামীর সঙ্গে দুটো কথা বলে। এমনি আরেক রাত্রে এমনি একটি ট্রেনের কামরাতেই যে তাদের প্রথম পরিচয়,
হেসে এই কথাটা তাকে মনে করিয়ে দেওয়ার জন্য গৌরী উসখুস করতে লাগলো। কিন্তু সামনের বেঞ্চের ঘুমন্ত লোকটা তাদের দিকে মুখ ফিরিয়ে রয়েছে বলে গৌরী না পারল কথা বলতে, না পারল ননীমাধবের কাজ ঘেঁষে আর একটু সরে বসতে। গায়ের শালখানি মুড়ি দিয়ে সে চুপ করে বসে রইল। ঘণ্টাখানেক পরে অনেকগুলো ছোট ছোট স্টেশন পার হয়ে এসে অন্ধকার একটা ছোট স্টেশনে ট্রেন এসে দাঁড়াতেই ননীমাধব বলল, ওঠো। গৌরী প্রস্তুত হয়েই ছিল। চট করে উঠে দাঁড়িয়ে বলল, বাক্স দুটো? তুমি নামো আগে, বলে ননীমাধব দরজা খুলে ধীরে ধীরে তাকে প্রথমে নামিয়ে দিল। তারপর বাক্স দুটো টেনে দরজার কাছে এনে নিজেও নামলো, বাক্সও নামালো। প্ল্যাটফর্মের বালাই এখানেও নেই। বাক্স দুটো নিজেই হাতে কতকটা টেনে কতকটা তুলে স্টেশন ঘরের কাছাকাছি নিয়ে গিয়ে বলল, বসো, আমি গাড়ি দেখি, ধরো তো এই টিকিট দুটো, বলে গৌরীকে আবার তেমনি বাক্সর ওপর বসিয়ে ননীমাধব গাড়ি, গাড়ি বলে চিৎকার করতে করতে অন্ধকারে বোধহয় স্টেশনের বাইরেই খোঁজ করতে গেল। ট্রেন আবার ছেড়েছে। দেখা গেল গয়নার বাক্সটি হাতে নিয়ে ননীমাধব একা সেই চলন্ত ট্রেনের যে কামরায় এসে উঠেছে তাতে লোকজন কেউ নেই। মুখে তার কেমন যেন একটা অত্যন্ত নীরস, নিষ্ঠুর, নিরানন্দ হাসি। অল্প আলোয় সেই নির্জন কামরার জানলার দিকে মুখ বাড়িয়ে ননীমাধব একবার স্টেশনের দিকে তাকালো। কেরোসিন বাতির একটুখানি আলো গৌরীর মুখের ওপর এসে পড়েছে। বাক্সের ওপর সবুজ রঙের শালখানি গায়ে দিয়ে তখনও সে ঠিক তেমনিভাবে নিশ্চল পাষাণ মূর্তির মতো বসে, স্বামীর আগমন প্রতীক্ষায় অন্ধকারের দিকে ব্যাকুল একাগ্র দৃষ্টি তার তখনও নিবদ্ধ। এই বয়স সন্ধিগতা কিশোরীর, এবং শুধু এই কিশোরীর কেন, সমস্ত নারী জাতির নিষ্ঠা ও ভালোবাসার উপর আস্থা তার অনেক দিন থেকেই নেই। আজও তাই সে তার দৈনন্দিন ঘটনার মতোই অত্যন্ত সহজভাবে গৌরীকে ছেড়ে এসে নিশ্চিন্ত নীরবে গয়নার বাক্সটি কোলের ওপর চেপে ধরে চুপ করে বসে আছে। কিন্তু এমনি মজা, মুখখানি তার চোখের সামনে থেকে যতই ঝাপসা হয়ে আসে, ননীমাধবও জানলার বাইরে তত বেশি করে তার গলা বাড়িয়ে দেয়। কিন্তু সে আর কতক্ষণ। গাড়ির বেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হতে লাগল। ননীমাধবের চোখের সামনে থেকে গৌরীর সেই একাগ্র উন্মুখ দুটো চোখ অদৃশ্য হলো, মুখখানি অদৃশ্য হলো, দেহ অদৃশ্য হলো। সবুজ রঙের শাল, শালের নিচে গৌরীর দুটো আলতা পরা সুকোমল সাদা পা, টিনের তোরঙ্গ, কেরোসিনের আলো, দেখতে দেখতে পেছনের অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। হু হু করে বাতাস বইতে লাগল। দুপাশের ঘন বন বেষ্টিত গ্রাম, দিগন্ত বিলীন শস্যশূন্য উন্মুক্ত প্রান্তর, শুকনো ধানের ক্ষেত, সবকিছুর ওপরেই অন্ধকারের গাঢ় আস্তরণ ক্রমশ আরো গাঢ়তর হয়ে উঠছিল। গত 15 বছরের ইতিহাসে নিষ্ঠুরতার কাহিনী যে তার জীবনে একেবারেই নেই তা নয়, তবে মানুষের জীবন নিয়ে এমন খেলা কোনোদিনও খেলেছে বলে তার মনে হলো না। গয়নার বাক্সটার উপর হাত পড়তেই একটুক্ষণ আগে যে মুখ তার বিগত জীবনের মতোই পেছনের অন্ধকারে মিলিয়ে গেছে, সেই গৌরীর মুখখানাই তার আবার মনে পড়ল। মনে পড়তেই কেমন একটা শুকনো অসাড়তায় মাথার ভেতরটা তার ঝিমঝিম করতে লাগলো। গাড়ি তখন খুব জোরে চলছে। গাড়ির ঝকঝক শব্দ নির্জন কামরার সেই এক যাত্রীটার দুই কানের ভেতর দিয়ে, বুকের ওপর দিয়ে ধক ধক করে বাজতে বাজতে কোথায় যেন অত্যন্ত নিষ্ঠুরভাবে আঘাত করতে শুরু করলো। কেন করলো কে জানে? এই অভাবনীয় ব্যাপারে ননীমাধবের বিস্ময়ের আর সীমা রইল না। গাড়িতে ওঠার সময়ে নারী জাতির ওপর তার আবাল্য সঞ্চিত বিদ্বেষের, তার পুঞ্জীভূত ঘৃণার চমৎকার প্রতিশোধ নিচ্ছে ভেবে যে আনন্দ সে অনুভব করছিল,
হঠাৎ না জানি কেন সে আনন্দের আবেগ কেমন যেন একটা প্রাণান্তকারী নির্মম বেদনায় পরিবর্তিত হয়ে তার সমস্ত ভেতরটাকে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করে ফেলল। শ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম করতে লাগলো। মনে হলো এ তার হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে চলন্ত গাড়ির মধ্যে টলতে টলতে পায়চারি করতে লাগলো। বাইরে সূচিভেদ্য ঘন অন্ধকার পরিবেষ্টিত বিশাল বাইরের প্রকৃতির মাঝখানে নিঃসহায়, নিরবলম্বন, নিরপরাধ একটি বালিকার বেদনা পরিম্লান দুটো সজল চোখ, একটা ব্যথিত করুণ মুখের ছবি ছাড়া তার মনের চোখের সামনে আর কোথাও কিছু অবশিষ্ট রইল না। গয়নার বাক্সটা একবার মাত্র হাতে করে তক্ষুনি তা সে দূরে সরিয়ে দিল। ট্রেনের গতি তখন আরও বেড়েছে। এইবার বহু দূরে জংশন স্টেশন। আরেকবার সে জানলার বাইরে তাকালো। গাড়ি তখন একটা নদীর পুলের ওপর দিয়ে সশব্দে চলছে। পেছনে ঘন অন্ধকার, নদী তীরের বাতাস, হিল্লোলিত সাদা কাশগুচ্ছের অস্পষ্ট শুভ্রতা। সামনে বহু দূরে একটা ডিস্টেন্ট সিগন্যালের রক্তিম আলো যেন সেই পরিত্যক্তা গৌরীর দুটো ব্যথিত পাণ্ডুর চোখের মতো জ্বলজ্বল করছে। ননীমাধব কোনো মতেই সেদিক থেকে তার মুখ ফেরাতে পারল না, কিন্তু বাসন্তীর মুখখানা এখনো তার মনে আছে। মায়ার কথাও ভোলেনি। ও মেয়ে সেই তাদেরই জাত। এই কথা ভেবে সে জোর করে চোখ বুজল। চোখ বুজেও নিস্তার নেই। বন্ধ চোখের সামনের মসি কৃষ্ণ ঘন অন্ধকারের দুর্ভেদ্য জবনিকা ভেদ করে সেই আলো যেন তার অন্তরের মাঝখানে প্রবেশ করতে চায়। এতদিন পরে সত্যিই তার মনে হতে লাগলো নিখিলব্যাপী এই বিরাট মিথ্যাচারের বাইরে সত্যি বস্তু হয়তোবা কোথাও কিছু থাকতেও পারে।